ওকে, ওয়েলকাম টু সামিটস কোচিং ফর ম্যাথমেটিক্স। তো এটা আমাদের এসএলএসটি সিরিজের থার্ড ভিডিও হতে চলেছে। আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বারের উপরে। আজকে হচ্ছে পার্ট 2 কমপ্লেক্স নাম্বারের। পার্ট 2। তো এর আগের দিন আমরা যেগুলো করেছিলাম যে আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড যেটাকে বলে, তারপরে মডুলাস, মূলত এই দুটো জিনিসই আমরা করেছিলাম। তারপরে কিছু জিওমেট্রিক মানে ভিউজ দিয়েছিলাম। হ্যাঁ, জিওমেট্রি দিয়ে কিভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করতে পারি সেগুলো আমরা বলেছিলাম এর আগের দিন। আর্গুমেন্ট সংক্রান্ত সমস্ত কিছু করেছিলাম, রিলেটেড যে প্রবলেমগুলো আছে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে দুটো প্রবলেম স্টুডেন্ট বলেছে, তো আজকে আমরা সেই দুটো প্রবলেম প্রথমে ডিসকাস করব। তারপরে nth রুট অফ ইউনিটি ডিসকাস করব, তারপরে ডি মুভির থিওরেম। হ্যাঁ, ওটা ডিসকাস করে আমরা চলে যাব এক্সপোনেনশিয়াল অফ কমপ্লেক্স নাম্বার, তারপরে চলে যাব লগারিদম, তারপরে চলে যাব সাইন কস, হাইপারবোলিক, ইনভার্স, ট্রিগোনোমেট্রিক, যে যে সমস্ত আছে বাকি সমস্ত আজকে আমরা চেষ্টা করব থিওরি পার্টটা কমপ্লিট করার, কভার করার। আর এর পরের দিন যেটা হবে মানে আগামী পরশু যেটা হবে, তো আমাদের চিন্তা ভাবনা আছে যে এটা আমরা লাইভ করব, ইউটিউবে লাইভ করব। সায়ন্তন, এটা যদি হয় তাহলে খুব ভালো হবে। তো আমরা আজকে আপাতত ক্লাসটা আমরা থিওরেম বেসটা করছি কমপ্লেক্স নাম্বারে, শেষ করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড প্রবলেমগুলো আলোচনা করব। হ্যাঁ, এবং সেটা লাইভে, ইউটিউব লাইভে হবে। ইউটিউব লাইভ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। ওকে ওকে, তাহলে আমাদের আজকে পড়াশোনা শুরু করছি। কমপ্লেক্স নাম্বার 2 দুটো প্রবলেম দিয়েছিল আমাকে, তো সে দুটো আলোচনা করা হোক আগে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা ওই দুটো আগে আলোচনা করে নেব, তারপর আজকে টপিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এটা চেষ্টা করব কুইকলি শেষ করার। একদম একদম। হ্যাঁ, তো এই অঙ্কটা হচ্ছে মূলত মডুলাস আর অ্যামপ্লিটিউড সংক্রান্ত। তো প্রথমে আমরা কোশ্চেনটা লিখি। এটা হোমওয়ার্ক দেওয়া ছিল আগের ক্লাসে। হ্যাঁ, আগের ক্লাসে হোমওয়ার্ক দেওয়া ছিল। আচ্ছা, তো প্রথমে কোশ্চেনটা হচ্ছে, প্রথমে শুধু আর্গুমেন্ট বের করতে দিয়েছে। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন এসকে মাপার বইয়ে। হ্যাঁ, যেখানে জেড হচ্ছে আমাদের 1 প্লাস আই tan 3 পাই বাই 5। এইটা ছিল আমাদের কোশ্চেন। এর অ্যামপ্লিটিউড বের করতে হবে। তো যারা প্রথম আমাদের ফার্স্ট ভিডিও কমপ্লেক্স নাম্বার ফার্স্ট ভিডিওটা দেখেছে তারা জানবে যে এইটা আমরা হোমওয়ার্ক হিসাবে দিয়েছিলাম এবং এর সঙ্গে মডুলাসটাও বের করতে দিয়েছিলাম। তো এই কোশ্চেনটা যখন দিই তার ঠিক আগে যে কোশ্চেনটা দিয়েছিলাম অনেক একদম সিমিলার কোশ্চেন আছে, কোনো রকমের কিন্তু চেঞ্জ নেই। তো এখানে আমরা যেটা করব, আচ্ছা এখানে প্রথমে আমাদের দেখতে হবে যে 3 পাই বাই 5 এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্র্যান্টে আছে, এইটা আমাদেরকে প্রথম দেখতে হবে। তো এখানে 3 পাই বাই 5, এটা যদি তুমি দেখো যে এই যে দেখো 5-এর অর্ধেক করলে হয় আড়াই। তো এখানে দেখতে পাচ্ছ যে 3-এর মানে আড়াইয়ের বেশি আছে, তার মানে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে পাই বাই 2 এর চেয়ে বড়। ঠিক আছে, এবং পাইয়ের চেয়ে ডেফিনেটলি এটা ছোট। পাই তার মানে এই কোয়াড্র্যান্টে আছে। ঠিক, সেকেন্ড কোয়াড্র্যান্টে হচ্ছে অ্যাঙ্গেলটা আছে। আমি বলছি না যে পয়েন্টটা আছে, অ্যাঙ্গেলটা আছে। একদম অ্যাঙ্গেলটা আছে। হ্যাঁ, এবার পয়েন্টটা দেখো। আচ্ছা, এই তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে tan এর ভ্যালু কি হয়? নেগেটিভ হয়। অল সাইন tan cos, অল সাইন tan cos। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে আমার tanটা নেগেটিভ হয়, তার মানে আমি দেখতে পাচ্ছি এটা পজিটিভ এটা নেগেটিভ। তার মানে আমার পয়েন্টটা কোথায় আছে? ফোর্থ কোয়াড্র্যান্টে আছে, তাই না? পজিটিভ, এদিকে গেলাম আবার নিচে নামলাম, তার মানে এইখানে আছে। হ্যাঁ, তার মানে জেডটা আমার এইখানে আছে। এটুকু বোঝা গেল। তাহলে অ্যামপ্লিটিউড যেটা হবে সেটা আমার নেগেটিভ ভ্যালু দেবে, মানে এইরকম ধরো কিছু একটা হতে পারে, তাহলে আমার নেগেটিভ অ্যাঙ্গেলটা দেবে। ঠিক, আচ্ছা এইবার এখানে আমি যদি এটা যদি থিটা হয়, আচ্ছা ওটা বাদ দিই, তাহলে আগে বড় জেডটা করো। হ্যাঁ, তাহলে এমনি যে থিটাটা আমরা যেটা করছিলাম tan ইনভার্স বি বাই এ, তার মানে এখানে বিটা হচ্ছে আমার জাস্ট tan অফ
3 পাই 5 5। আর ওটা তো 1 অসুবিধা হ্যাঁ, নেই, এটা তো এইবার 1। এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালু অ্যাকচুয়ালি 3π/5 কিন্তু নয়, হুম এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে হুম 10 কিন্তু প্রথমে নেগেটিভ, একদম পুরোটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভ ভ্যালুর হুম জন্য tan এর এই যে ইনভার্সের মান হয় -π/2 থেকে 0 এর মধ্যে। হুম হুম তাহলে এখানে কোন অ্যাঙ্গেল দিলে আমার নেগেটিভ ভ্যালু আসবে এটা মাথায় রাখতে হবে। 3π/5টা হচ্ছে আমার এইখানে আছে, ঠিক এইখানে আছে, আমার এইটা চাই। তার মানে আমি এখানে কি করব, পাই থেকে বিয়োগ, মানে -π অ্যাড করে দেবো এর সঙ্গে। মাইনাস পাই অ্যাড করতে হবে, রাইট, হ্যাঁ, তাহলে জিনিসটা নিচের হয়ে দিকে যাবে। আছে। হ্যাঁ, তাহলে আমি এইটাকে এইভাবে লিখতেই পারি, tan অফ, হ্যাঁ মাইনাস আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে লিখতাম পাই মাইনাস অফ এটা দিয়ে, হ্যাঁ হুম তাহলে কি ঠিক হতো? ডিগ্রি মাইনাস সামথিং, তা এটা সেটা তো কি আমরা ঠিক হতো? এটা হতো না, কারণ দেখো এখানে পাই মাইনাস কোয়াড্রেন্টটা করলে এখানে একটা মাইনাস সাইন আসবে, তবে এটা ঠিক হতো। হুম হুম ঠিক আছে, হুম তার মানে এটা একদম হচ্ছে tan ইনভার্স মাইনাস tan 2π/5। এবার ঠিক আছে জিনিসটা। হুম এবার যেহেতু এটা পজিটিভ, এখানে একটা নেগেটিভ সাইন, এই সাইনটা জাস্ট আমি বাইরে বের করে দিতেই পারি। হুম তাহলে বাইরে বের করে দিলে tan ইনভার্স tan 2π/5 হলো। তাহলে এটা মাইনাস, এবার এইখানে এটা যেহেতু পজিটিভ, তার মানে এই এই ভ্যালুটা পজিটিভ হয়ে গেল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 থেকে ছোট, ছোট, তার মানে এটা মানে জাস্ট আমার যে কোয়াড্রেন্টে থাকে 2π/5। সেই কোয়াড্রেন্টই হ্যাঁ, থাকছে, তার অসুবিধা মানে নেই। এটাই হবে অ্যান্সার। একদম তাহলে একদম এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। হুম এমনি ঠিক ছবি দেখে বুঝতে হবে যে 3π/5 যদি এখানে হয়, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা এখানে দরকার, তার মানে পাই বিয়োগ করতে হবে। তাহলে শর্টকাট হিসাবে যদি আমরা দেখি, তাহলে সিম্পলি 3π/5 তার সঙ্গে পাই বিয়োগ করে দাও, তার মানে -2π/5। এইভাবে আমরা এখানে আমাকে শর্টকাটে, হ্যাঁ এটা আশা করি যে কোশ্চেন করেছিল ক্লিয়ার হবে, কারণ এখানে আমাকে কোশ্চেন করেছিল যে -2π যেটা এসকে মাপার বইয়ে বলছে যে কি করে হুম করা আছে, আশা করি আহ, সে উত্তরটা পেয়ে গেছে এখান থেকে আর ইজিলি, হুম 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 প্রবলেম নেই কোনো। একজন আমাদের সঙ্গে আর জয়েন করছে, ঠিক আছে দেখে নিচ্ছি, পারমিতা। পারমিতা ওয়েলকাম। আচ্ছা, তাহলে বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি এটা। একদম হুম, আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। এখানে যেটা আছে z ইকুয়ালস টু 1 প্লাস কস 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, যেখানে π/2 থিটা 3π/2। এখানে আমরা দেখব যে থিটাটা কোথায় পড়ছে। থিটাটা হচ্ছে এই পুরো রিজিয়নের মধ্যে পড়ছে, ঠিক π/2 এর থেকে বড় আর 3π/2 এর থেকে ছোট, মানে এই দুটোর মধ্যেই পড়ছে, সেকেন্ড আর থার্ড এর মধ্যে পড়ছে। ওকে, এটা হচ্ছে দাঁড়াও, এটা থিটার ভ্যালু, 90 ডিগ্রি থেকে বড় হ্যাঁ আর 370 থেকে ছোট, হ্যাঁ হ্যাঁ এটা 90 হচ্ছে থেকে থিটার বড়। ভ্যালু, হুম, থিটার রেঞ্জ বলছে এখানে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা যদি এখানে দেখি যে, আচ্ছা tan আচ্ছা ওই অ্যাঙ্গেলটাকে তো আমরা ফাই ধরে নিলাম, বা এইভাবে অনেকে ভাবতে পারে যে জেডটাকে যদি আমরা লিখি আর কস ফাই প্লাস আই আর সাইন ফাই, যেখানে আরটা কম্পেয়ার হচ্ছে, করতে পারি। আরটা হচ্ছে আমাদের মডিউলাস। তাহলে এবার যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি tan ফাই লিখতে পারি, tan ফাই হচ্ছে এটা বাই এটা, তার মানে এটা হচ্ছে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থিটা। এইটাকে আমাকে tan এর ফর্মে লিখতে হবে। লিখলে আমি অ্যামপ্লিটিউডের, আমরা বলেছিলাম যে ক্যাপিটাল অ্যামপ্লিটিউড ছিল, ক্যাপিটাল অ্যামপ্লিটিউড মানে অনেকগুলো অ্যাঙ্গেল, তার মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল দেবে এটা tan এর ফর্মে যদি আমি এটাকে লিখতে পারি। তাহলে এটাকে লিখতে গেলে আমাকে 2 sin থিটা ইনটু cos থিটা ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা, তার মানে এটা আসছে আমাদের tan থিটা, tan থিটা আসবে, কারেক্ট, tan থিটা আসছে। মানে ফাইটাকে এখানে আমি ডাইরেক্টলি লিখতে পারবো না থিটা। এবার আমাকে দেখতে হবে যে আমার পয়েন্টটা কোথায় আছে, ঠিক ঠিক ঠিক, এবার দেখতে হবে পয়েন্টটা পয়েন্টের রেসপেক্টে কোথায় আছে। তাহলে এখানে যদি দেখি, যেহেতু 1 এর সঙ্গে প্লাস আছে, তার মানে এটা পজিটিভ, প্লাস আছে, অল টাইম পজিটিভ, পজিটিভ। অল টাইম পজিটিভ। আর এখানে সাইন 2 থিটা, তাহলে 2 থিটার ভ্যালু কোথায় থাকছে,
ওখানে তাহলে পাই থেকে থাকবে 3 পাই। 2 থিটার 2 ভ্যালু পাই হচ্ছে পাই থেকে পাই থেকে 3 পাই। 3 পাই, তাহলে পাই এখানে, 2 পাই এখানে, 3 পাই হচ্ছে আমাদের 3 পাই এখানে। পুরোটাই চলে আসছে। এটা বোধহয় হুম, কিছু একটু ভুল আছে। আই থিংক এটা 2 থিটা হলে বেটার হতো। মাঝখানে অ্যাঙ্গেলটা তাই তো 2 থিটা। হুম 2 থিটা হলে যদি যেটা গুণ করা যায় তাহলে মাপার প্রবলেম না একটা। হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, হচ্ছে মাপার ওয়েট। পাই বাই 2। কারণ এখানে এক্স্যাক্টলি আমার সাইন 2 থিটার ভ্যালু এখানে ডিটারমাইন করা যাচ্ছে না, এক্স্যাক্টলি ডিটারমাইন করা যাচ্ছে না। আই থিংক এটা যদি 2 থিটা হতো তাহলে আমরা ইজিলি ডিটারমাইন করতে পারতাম। কারণ এটা যদি 2 মানে 2 থিটা যদি এর মধ্যে থাকতো তাহলে থিটা বাই 2টা হতো পাই বাই এখান থেকে এইটুকুর মধ্যে, মানে পাই বাই 2 থেকে বড় হচ্ছে অল পায়ের সাইন থেকে। দুটোই তাহলে পজিটিভ হয়ে যেত সেক্ষেত্রে। পায়ের থেকে 3 পাই, 1 পাই। পায়ের থেকে 3 পাই বলতে এখানে টোটালটাই তো হচ্ছে না? হ্যাঁ, সেটাই তো। না সেক্ষেত্রে তো হ্যাঁ আমার এই যে হ্যাঁ, ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে টোটালটাই থাকছে ফাইটা সেটা। তো আমার ডাইরেক্টলি আমি থিটাও লিখতে পারবো না, আবার অন্য না কিছুও না, লেখা বলা যাবে যায়। না সেখানে। হুম, হুম, টোটালটা কভার এটা করতেছে। ডিপেন্ড করবে, এটা হ্যাঁ থিটার হ্যাঁ, এটা বলতে ভ্যালুর পারো। উপর ডিপেন্ড করবে। তাহলে এটা কিভাবে ডিপেন্ড করবে ওটা আমরা যদি দেখি। আচ্ছা, হুম, এটা পজিটিভ হবে তখনই, মানে এই সে ফাইয়ের কন্ডিশন আসবে ভ্যালুটা, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে, ঠিক। ফাইয়ের ভ্যালু থিটাটাই হবে যদি হ্যাঁ হ্যাঁ। থিটার ভ্যালুটা এই এখান থেকে এখানের মধ্যে থাকে, কিন্তু থিটার ভ্যালু তো এখান থেকে এইটুকুর মধ্যে আছে। তাহলে আমাকে হুম জাস্ট হুম, সেকেন্ড এন্ড থার্ড এর মধ্যে ভাগ করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, 2 থিটার ভ্যালু কোথায় পজিটিভ হবে আর কোথায় নেগেটিভ হবে? হুম হুম। এরকম ভুল কোশ্চেন দিলে না মানে সময় লেগে যায়, ফালতু সময় নষ্ট হয়ে এটা যায়। কাজ করছিলাম এক্ষেত্রে, এই ডিটারমাইনটা করতে প্রবলেম হচ্ছিল, দেখলাম হ্যাঁ যে হ্যাঁ ওই একই কথা, টু থিটা গুণ করলে আর আইডেন্টিফাই হচ্ছে না, টোটালটাই হচ্ছে হ্যাঁ, সেই ক্ষেত্রে। 3 পাই হয়ে যাচ্ছে, মানে পাইয়ের থেকে বড়, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 2 পাই, 2 পাই, তারপরে এই আবার এই টোটালটা মানে 3 পাই। টোটালটাই হয়ে যাচ্ছে। সেটাই তো বললাম, টোটালটাই হচ্ছে। হ্যাঁ, হুম, টোটালটা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। আর টোটালটা হয়ে গেলে আমরা কিন্তু ওইভাবে বলতে পারবো না, তাহলে তাহলে এখানে আমাকে সেই ক্ষেত্রে থিটার উপর ডিপেন্ড করবে অবশ্যই। থিটার উপর ডিপেন্ড করে যাবে। তাহলে একদম। আমাকে ভাগ করতে হবে জিনিসটা, যে কখন এটা এই কোয়াড্রেন্ট মানে 4টে কোয়াড্রেন্টে আলাদা আলাদা 4 হুম ভাগে ভাগ করে তখন সে হারে ডিটারমাইন করতে হবে। তো আমরা এখানে হুম এটা হুম স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। হুম হুম হুম, হুম। এটা দরকার হলে আমরা আলাদা করে খাতায় লিখে আমরা প্রোভাইড করে আচ্ছা, দেবো গ্রুপে। আমরা টেলিগ্রামে তাহলে অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ, কেউ করলে সলভ করে দিতে পারবে, হুম আমরা হুম, চেষ্টা করব। আমরা ঠিক আছে। গ্রুপে হুম, পুরো এটা মাথায় রইলো, হ্যাঁ সবাই পুরো দেখবে, যদি লিখে কারো ঠিক হয় অবশ্যই পাঠাবো। টেলিগ্রামে দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ট্রাই করো, হুম, যদি হয় অবশ্যই। কারণ এই এটা কোশ্চেনটা একটু প্রবলেমেটিক কোশ্চেন আছে আর কি। এসকে মাপার 6 নাম্বার প্রবলেম এটা, হুম 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 এক্সাম্পল। হুম, ঠিক আছে, অসুবিধা নেই, চলো ওকে। আলোচনা করা হবে। চলো এবার আমরা যেটা করব, আজকে প্রথম কাজ করব nth রুট অফ ইউনিটি বের করার। তারপরে আমি ডি মুভিস থিওরেমটা আলোচনা করব, মানে বইয়ে যেভাবে করা আছে আমি ঠিক তার একটু অপোজিট করার চেষ্টা করছি। তার তার একটা কারণ আছে, আমার বোঝাতে সুবিধা হবে আর কি। ওকে। ঠিক আছে, তো প্রথমে আমরা nth রুট অফ যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি করি, হ্যাঁ nth রুট অফ কমপ্লেক্স নাম্বার, তার মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটার মানে আমরা বুঝতে চাইছি। জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড টু দি পাওয়ার 1/n টা কি। তো এইটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 1/n হচ্ছে n ভ্যালুস, মানে এটা কোনো একটা নির্দিষ্ট ভ্যালুকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে n সংখ্যক ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বোঝাবে। হুম হুম আচ্ছা, সেই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করতে পারবো সেটা হচ্ছে এখানে মূলত বিষয়। তাহলে আমরা জেডটাকে হুম, যদি লিখি আর cos থিটা প্লাস i sin থিটা, সরি
যেখানে থিটাটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ জেড। থিটাটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, যখন আমি স্মল লিখছি তখনই বুঝতে হবে যে এটা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। ওকে, এবার এটাকে আমরা লিখছি ই টু দি পাওয়ার আই থিটা। এটা হচ্ছে আমাদের অয়লার্স রিপ্রেজেন্টেশন ইকুয়েশন। আচ্ছা, আর এইটাকে একটা জিনিস করা যায় যে যখনই কোনো এক্সপোনেনশিয়াল থাকবে, বা এটাকে অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল লিখতে হয়। তার একটা কারণ আছে, আমরা আজকে বুঝবো কারণটা কি। ই টু দি পাওয়ারটা একটু অন্য মিনিং আছে, আর এক্সপোনেনশিয়ালের অন্য মিনিং আছে, তো আমরা এটা আজকে ক্ল্যারিফাই করে দেবো। ওকে, হ্যাঁ, কিন্তু এটা মনে মনে ই টু দি পাওয়ারই ভাবতে হবে, তাহলে আমাদের মানে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে এইটাকে অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তাহলে ই টু দি পাওয়ার আই থিটার সঙ্গে যদি আমি 2n পাই অ্যাড করি, তাহলে কোনো ভ্যালুটা কোনো চেঞ্জ আসবে না। তার কারণ হচ্ছে exp i theta plus 2n pi is same as exp i theta into exp 2n pi, আর exp 2n pi মানে হচ্ছে cos 2n pi plus i sin 2n pi, তার মানে 1 plus i 0, তার মানে বেসিক্যালি আমরা 1 মাল্টিপ্লাই exp ip পাচ্ছি, এর ভ্যালুটা exp i theta পাচ্ছি, হ্যাঁ 1, এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 1। এইটাকে আমরা এটা লিখতেই পারি। ওকে, তাহলে z টু দি পাওয়ার 1 বাই n কে আমরা লিখব r টু দি পাওয়ার 1 বাই n exp অফ i থিটা প্লাস 2n পাই ডিভাইডেড বাই n। দাঁড়াও, এইখানে আমরা n দুই জায়গায় n হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা তাহলে k লিখে দিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে i থিটা প্লাস 2k পাই ডিভাইডেড বাই n। এইবার এখানে একটা জিনিস দেখার আছে, যে আমি যে এখানে k এর ভ্যালু এখানে যে কোনো আমি ইন্টিজার ভ্যালু বসাতে পারি। তাহলে এখানে আপ্রায়োরি যদি দেখি যে k এর ভ্যালু যদি আমরা যে কোনো ইন্টিজার বসাই, তাহলে তো আমার অসংখ্য ভ্যালু পাওয়া যাচ্ছে, কিন্তু সেই অসংখ্য ভ্যালু সবাই কিন্তু আলাদা হবে না। হ্যাঁ, তো দেখা যাবে যে আমি যদি পরপর n সংখ্যক ভ্যালু বসাই k এর মান, তাহলে n সংখ্যক ডিস্টিংক্ট ভ্যালু বেরোবে, তারপরে আবার রিপিট করতে থাকবে ভ্যালুগুলো। তার মানে আমি জাস্ট যেটা বলতে চাইছি, যে এখানে যদি আমি 0 বসাই i থিটা প্লাস 2k পাই ডিভাইডেড n, এখানে k এর ভ্যালু আমি জাস্ট পরপর n সংখ্যক বসিয়ে যাব 1 2 আপ টু n মাইনাস 1। তাহলে এখানে যে n সংখ্যক ভ্যালু পেলাম, তাহলে এই n সংখ্যক ভ্যালুর জন্য এখানে যে n সংখ্যক ডিফারেন্ট ভ্যালু পাবো। বোঝা গেছে? মানে এই k এর n সংখ্যক ডিস্টিংক্ট ভ্যালুর জন্য এইখানে আমরা n সংখ্যক ডিস্টিংক্ট ভ্যালু পাবো কার, এই nth রুট অফ z এর। ঠিক আছে, আর এখানে তুমি পরপর যে কোনো n ভ্যালু বসাতে পারো, যেমন লাইক আমি 1 2 আপ টু n করতে পারি। তার মানে k এর ভ্যালু 0 এর জন্য যে ভ্যালুটা পাবো আর k এর ভ্যালু n এর জন্য যে ভ্যালুটা পাবো, দুটো কিন্তু সেম হবে। মানে আমি বলতে চাইছি যে exp এই পোরশনটা তো সেম আছে, exp i থিটা প্লাস 0 এর জন্য, তাহলে এটা হয়ে যাবে i থিটা বাই n ইজ ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল i থিটা প্লাস 2n পাই বাই n। এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম হয়ে যাবে, কারণ এটাকে যদি আমি ভাগ ভেঙে দিই, তাহলে এটা আসবে 2 পাই, 2 পাইটা অ্যাড হচ্ছে। তারপরে দেখো আমরা অনেক সবসময় যে কোনো এক্সপোনেনশিয়াল আই থিটার সঙ্গে 2 পাই অ্যাড করলে কোনো অসুবিধা নেই, মানে 2n পাই অ্যাড করলে কোনো অসুবিধা নেই, ভ্যালুটা চেঞ্জ হয় না। তো সেই কারণে এই ভ্যালুটা কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, সিমিলারলি k এর ভ্যালু যদি n প্লাস 1 বসাই, তাহলে সেটা 1 এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তার মানে আমি আলটিমেটলি n সংখ্যক ডিস্টিংক্ট ভ্যালু পাচ্ছি পরপর n সংখ্যক ভ্যালু বসিয়ে k এর মান। তো এই হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের nth রুট বের করার টেকনিক। ঠিক আছে, তো এইটা আমরা দেখব যে ইউজ করব। তো nth রুট অফ ইউনিটি মানে হচ্ছে 1, ইউনিটি মানে কি 1, মানে 1 এর nth রুট বেসিক্যালি এইটা বের করতে চাইছি। তো এইটাকে যদি আমরা ওমেগা নাম দিই, তার মানে ওমেগার আমার n সংখ্যক ডিফারেন্ট ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে 1টাকে আমরা কি লিখবো, 1টাকে লিখছি, এটাকে যদি আমি পোলার ফর্মে লিখি, 1 এর মডুলাস হচ্ছে 1, তাহলে 1 ইন্টু তোমার অ্যামপ্লিটিউড হচ্ছে 0, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারছি cos 0 প্লাস i sin 0।
or একদম। exp i 0, ঠিক, এটা থিটা নাই। তাহলে এইটাকে আমরা যদি 2n পাই অ্যাড করি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে exp 2n পাই। একদম। আচ্ছা, এখানে i0 i 2n পাই হবে, ঠিক আছে, যেখানে i2n। আচ্ছা আবার দেখো এখানে n এর রুট করছি, তাহলে এখানে k পাই লিখতে হবে, তাহলে k বিলংস টু z। z। তাহলে w সমান হচ্ছে exp i 2k পাই ডিভাইডেড n, যেখানে k এর ভ্যালু 0 1 2 আপ টু n মাইনাস 1। তাহলে কি কি ভ্যালু আমরা পাচ্ছি? তাহলে 0 সমান পাচ্ছি, আমরা যদি এখানে k এর ভ্যালু 0 বসাই তাহলে এটা জাস্ট 1 আসবে, ঠিক। তারপরে আসবে exp i পাই বাই n, exp i পাই i 2 পাই বাই n, exp i 3 পাই বাই n, এইভাবে exp চলছে কন্টিনিউ। i 2 2n 2n মাইনাস minus 1 মাইনাস 20n minus 1 বাই এটা আসবে। এইটাকে আমি ধরো যদি আলফা নাম দিই, তাহলে আমার এই রুটগুলো হয়ে যাবে আলফা। আচ্ছা, এটা আবার পাওয়ারে বেড়ে যাবে, যে কোনো ইন্টিজার যদি থাকে তা সেটা পাওয়ারে চলে যায়, তাই না? ই টু দি পাওয়ার 2x যদি হয়, তাই এটাকে আমরা লিখতে পারি না ই টু দি পাওয়ার x হোল স্কয়ার, তাহলে সেই হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারছি। বোঝা গেল? জিপি সিরিজ হচ্ছে একটা ক্রিয়েট হচ্ছে, একটা, হ্যাঁ, তার মানে এই যে রুটগুলো একটা জিপি সিরিজ তৈরি করছে, ঠিক, যার কমন রেশিও হচ্ছে আলফা। আলফা, যে আলফাটা হচ্ছে এইটা। এখান থেকে একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে আচ্ছা, আমি যদি এইটাকে বিটা নাম দিই, তাহলে কি এই রুটগুলোকে কি বিটার তাহলে জিপি সিরিজ আকারে লেখা যাবে? মানে সবগুলো রুটকেই কি আমি যে কোনো একটা বিটার নাম দিয়ে বিটার তাহলে কি বাকিগুলোকে জিপি সিরিজ আকারে লেখা যাবে? কোশ্চেনটা বুঝতে পেরেছো? যেমন ওয়ানে ডেফিনেটলি দেখো 1 কে করলে হবে না, কারণ 1 এর পাওয়ার করলে তো 1ই থাকবে, থাকছে না, 1 থাকছে। তাহলে সমস্ত রুটগুলোরকে আমি যদি আলফা নাম দিই তাহলে কিন্তু কাজটা হবে না, বুঝতে পেরেছো? তাহলে স্পেশাল কিছু কিছু রুট আছে যাদের এই ক্ষমতা আছে, কথাটা বুঝতে পেরেছো? যে স্পেশাল কিছু কিছু রুট আছে যাদের জিপি করে আমি সমস্ত ইউনিট রুটগুলো বের করতে পারি। কথাটা বোঝা যাচ্ছে? এই যে স্পেশাল রুটগুলো আছে তাদের একটা বিশেষ নাম আছে, তাদের নামই হচ্ছে স্পেশাল রুট। বোঝা গেল? তাহলে এখানে একটা টপিক ঢুকে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্পেশাল রুট। তাহলে কারা কারা স্পেশাল রুট? তাহলে বুঝতে হবে যে ই টু দি পাওয়ার exp i 2k পাই বাই n, এটা হচ্ছে যে কোনো একটা রুট, হ্যাঁ, ইজ এ স্পেশাল রুট অর আরেকটা নাম আছে প্রিমিটিভ রুট। প্রি বানান হতে পারে পি আর ই হতে পারে, পি আর আই আর ই আছে, এটাই আছে না? প্রিমিটিভ, পি আর আই প্রিমিটিভ। আচ্ছা, প্রিমিটিভ রুট ইফ এই যে k এর ভ্যালুটা আছে সেটা যদি n এর সঙ্গে যদি জিসিডি করি, যদি 1 আসে তবেই সেটা প্রিমিটিভ রুট হবে, ঠিক আছে? এইটা আমরা রেজাল্ট হিসাবে ইউজ করব। তাহলে মানে ক্ষেত্রে জিসিডি মানে কে আর এন এর জিসিডি যদি 1 হয়, হ্যাঁ 1 হয়, হ্যাঁ, তবে সেটা আমাদের প্রিমিটিভ রুট হবে। আর প্রিমিটিভ রুটের মজাটা কি? মজাটা হচ্ছে প্রিমিটিভ রুটটাকে যদি আমি আলফা নাম দিই, তাহলে 1 আলফা, আলফা স্কয়ার হোল টু দি, তারপরে আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, অল রুটস গুলোকে আমরা ডিসপ্লে করতে পারছি। তো এইটা হচ্ছে আমাদের স্পেশাল রুট বা প্রিমিটিভ রুট, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বলে দিল যে এর প্রিমিটিভ রুটগুলো কে কে, ঠিক আছে? তখন এইটা তোমাদেরকে বলতে হবে। আই থিংক এই ব্যাপারটা, হ্যাঁ বলো। হ্যাঁ, যে ক্ষেত্রে যে জিসিডি অফ কে এন এটা যেটা 1 হলো, সেটা একটা স্পেশাল কেস হিসেবে ধরতে পারি আমরা। হ্যাঁ, স্পেশাল বা প্রিমিটিভের ক্ষেত্রে যে কন্ডিশনটা হোল্ড করে, হ্যাঁ, যেমন আমরা যদি ফোর্থ রুট অফ ইউনিটির
কনসিডার করি, ফোর্থ রুট অফ ইউনিটি, তাহলে জিনিসটা আমাদের দেখতে পাবো যে তাহলে এখানে n এর ভ্যালু জাস্ট 4 বসিয়ে দেবো, তাহলে w ইজ ইকুয়ালস টু exp অফ i 2k পাই বাই 4, ঠিক? তাহলে 2 2 কেটে যাবে, 2 থাকবে, যেখানে k এর ভ্যালু হচ্ছে 0 1 2 3, ঠিক? আচ্ছা, তাহলে আমি পরপর ভ্যালুগুলো বসালে তাহলে পাবো, একটা পাবো 1, হ্যাঁ? এবার k এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কি পাবো? 1 বসালো exp i পাই বাই 2 পাবো, i into pi by 2, i পাই বাই 2, cos pi by 2, তারপরে 0 plus exp i থাকবে, পাই জাস্ট পাই পাবো, i পাই, তারপরেরটা পাবো exp i 3 পাই বাই 2, ঠিক? এটা তো 1ই থাকলো, এইটা দেখো তাহলে এটা হয়ে যাবে cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2, তার মানে এটা জাস্ট i থাকছে, জাস্ট i i থাকবে, এটা হয়ে যাবে cos পাই প্লাস i sin পাই, তার মানে -1, -1, আর এইটা হয়ে যাবে -i, ঠিক? ঠিক। তাহলে একটা জিনিস দেখো, এখানে তাহলে প্রিমিটিভ রুট কারা? যেখানে k এর ভ্যালু হচ্ছে 1 আর 3, কারণ 2 এর সঙ্গে k এর এখানে k n কত, n হচ্ছে হ্যাঁ n এর সঙ্গে জিসিডি 1 হতে হবে, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 এর সঙ্গে জিসিডি কার কার 1, একটা এইটা আর একটা এইটা, তার মানে আমরা পাচ্ছি একটা এইটা আর একটা এইটা, তাহলে এখানে প্রিমিটিভ রুট হচ্ছে গুড, প্রিমিটিভ রুট হচ্ছে i and -i, 3, সরি -i, হ্যাঁ 1 আর 3 এর জন্য হচ্ছে, হ্যাঁ ঠিক, 1 আর 3 এর জন্য হচ্ছে, তার মানে i আর জিসিটা -1, 1 হচ্ছে, হ্যাঁ ঠিক ঠিক, প্রিমিটিভ রুট। তুমি দেখো এখানে -1 টাকে তুমি যদি করো তাহলে -1 1, তারপরে এর স্কয়ার করলে আবার 1, আবার কিউব করলে আবার -1, তাহলে দেখো তুমি ডিস্টিংক্ট রুট গুলো কিন্তু পাচ্ছ না, কিন্তু আইটাকে নিয়ে দেখো 1 i স্কয়ার তা i কিউব, এটাকে তুমি যদি সিম্পলিফাই করো দেখবে i স্কয়ার মানে -1, i কিউব মানে -i, দেখো সব রুট গুলো পেয়ে যাচ্ছ। সিমিলারলি তুমি যদি 1 সরি 1 -i এর স্কয়ার i এর কিউব, দেখো সিম্পলিফাই করলে এটা -i, এটা জাস্ট -1, আর এটা আসবে প্লাস i চলে আসবে, তাহলে দেখো সব রুট গুলো তুমি দেখাতে পারছো। তাহলে আশা করি স্পেশাল রুট বা প্রিমিটিভ রুটের ধারণাটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা মূলত কি শিখলাম, যে কোনো nth রুটের n সংখ্যক ডিস্টিংক্ট ভ্যালু থাকবে, এবং সেগুলোকে আমরা প্রথমে যেটা কি করব, এই যে থিটাটা বের করব অ্যামপ্লিটিউড, সেটাকে এবার i থিটা লিখবো, তার সঙ্গে i2 কে পাই, মানে এটা অ্যাকচুয়ালি ব্র্যাকেটে হয় যার ফলে এখানে i হবে, i2 কে পাই, মানে আইটা কমন নিয়ে করতে গেলে ঠিক ছিল এটা, তো এই জায়গাটা আমি একটু করে দিই, ঠিক আছে? এটা i হবে, ঠিক আছে? i হলে তবেই তো আমি এটাকে cos লিখতে পারবো না, e⁻i থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, এটা আমাদের ভুললে চলবে না, ঠিক আছে? তো এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করে নাও। সায়ন্তন ঠিক আছে? সায়ন্তন তোমার কথা কিন্তু শোনা যাচ্ছে না। তাহলে এখানে যেটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, রিমেম্বার, তাহলে nth রুট অফ ইউনিটি, এটা কিন্তু আমরা মনে রাখবো, হ্যাঁ, মুখস্থ করে নেব। nth রুট অফ ইউনিটিকে আমরা চিহ্ন দিই 1 ওমেগা ওমেগা স্কোয়ার, হ্যাঁ, ওমেগা টু দি পাওয়ার n-1, ঠিক আছে? যেখানে ওমেগার ভ্যালু হচ্ছে exp i 2 পাই বাই n, এইটাকে আমরা মূলত বলি। এখানে তোমরা হ্যাঁ 2k পাই বাই n ও লিখতে পারবে, যেখানে k এর সঙ্গে n এর জিসিডি 1, যেটাকে আমরা স্পেশাল, যে কোনো ওমেগাটাকে তুমি যে কোনো স্পেশাল রুট ধরতে পারো, তো আমরা k এর ভ্যালু 1 এর জন্য জিসিডি অফ k আর n এর 1 লাগবে, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, তো আমরা জাস্ট 1 এর জন্য এটা ধরছি, ঠিক আছে? তো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে যেটা হবে এখানে একটা রেজাল্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই সমস্ত রুটগুলোর যদি যোগ করে দিই তাহলে সেই যোগফলটা কিন্তু 0 হবে। এটা একদম ইম্পর্টেন্ট একটা হচ্ছে রেজাল্ট, যে কোনো ইউনিট
এন এর যে কোনো ভ্যালুর জন্য এই রিলেশনটা কিন্তু খাটবে, যদি ঠিক। মাথায় রাখতে হবে যদি এটা স্পেশাল রুট হয় তবেই, হুম। তাহলে হুম। অনলি ট্রু ফর স্পেশাল রুট। ঠিক, ভুল করে অন্য হুম। রুটের জন্য এটা করলে হবে না, ঠিক আছে? হুম। তা স্পেশাল রুটের এটা হচ্ছে স্পেশাল প্রপার্টি, ঠিক আছে? তো হুম। এটা আমরা এখানে বলে দিলাম। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যদি আমাকে বলে হয় যে nth রুট অফ 2 বের করো, ঠিক আছে? nth রুট অফ 2, তাহলে খুব সহজ, আমার কোনো খাটনি করব না, তাহলে জাস্ট কি করব, ফর্মুলাটায় 2 টু দি পাওয়ার 1 বাই n, এটা তো একটা রিয়েল রুট দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমরা জাস্ট এই জিনিসগুলোকে গুণ করে দেবো পরপর, ঠিক আছে? তাহলে একটা এটা হবে, একটা হবে এইটা ইন্টু ওমেগা, ওমেগা স্কোয়ার ডট ডট ওমেগা টু দি পাওয়ার n মাইনাস 1, হোয়ার যেখানে ওমেগা ইজ এ প্রিমিটিভ বা স্পেশাল রুট, স্পেশাল রুট অফ স্পেশাল nth রুট অফ ইউনিটি, ঠিক? তাহলে খুব সহজেই আমরা এটা বের করতে পারছি, ঠিক না? আচ্ছা, আর এখানে কি স্পেশাল রুটের কেসটা কি উল্লেখ করা প্রয়োজন খুবই, এখানে ওই যেটা জিসিডি অফ হ্যাঁ দেখো ওটা 1। এই কারণে স্পেশাল রুটটাই উল্লেখ করা উচিত, যা হ্যাঁ হ্যাঁ যদি স্পেশাল রুট না হতো তাহলে যে এই যে ওমেগা ওমেগা স্কোয়ার করে আপ টু যে পাওয়ার করে আমরা করছি, তাহলে তো এগুলো n - 1 ডিস্টিংক্ট রুট হতো না, হ্যাঁ হ্যাঁ ঠিক বোঝা গেল? তো সেইটা হচ্ছে মূল কারণ প্রিমিটিভ বা স্পেশাল রুট মেনশন করার, হুম, ঠিক আছে? ঠিক তো একদম। এটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে যে কোনো পজিটিভ নাম্বারের রুট আমরা এইভাবে বের করতে পারবো, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা অতটা খাটবে না। পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, পজিটিভ হলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ নেগেটিভ হলে তাহলে আমরা -1 এর nth রুট অফ দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, nth এখান রুট থেকে অফ, বিভিন্ন কোশ্চেন দেখলাম পিএসসি তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমরা এখান একটু থেকে এনএচ রুপারেটর অনেক কটা কোশ্চেন আছে। -1 -i এই সমস্ত কিছু থাকতে পারে, ঠিক আছে? তাহলে -i-টাকে আমরা -1টাকে তাহলে আমাকে কি লিখতে হবে, ওই ফর্মে exp এক্সপোনেনশিয়াল অফ i পাই লিখতে পারি আমরা, একদম, কারণ cos পাই প্লাস i sin প্লাস পাই আই হচ্ছে সাইন পাই -1, তাহলে এটা লিখতে পারছি। আর তাহলে এইটাকে আবার আমরা যেটা বললাম যে পাই প্লাস 2k পাই আমরা অ্যাড করতে পারি অলওয়েজ, তাহলে -1 বাই n হয়ে যাচ্ছে exp i পাই প্লাস 2k পাই ডিভাইডেড বাই n, যেখানে তাহলে এখানে দেখো i কমন নিয়ে নিয়েছি আমি, সেই জন্য আর কোনো অসুবিধা নেই, যেখানে k এর ভ্যালু 0 1 2 আপ টু n মাইনাস n - 1। হ্যাঁ, তাহলে এবার পরপর বসিয়ে যাও, তাহলে যদি আমি 0 বসাই তাহলে কি পাবো, i পাই বাই n পাবো, 1 বসালে আমি পাবো এখানে তাহলে কি হয়ে যাবে 2 পাই, আর এখানে একটা 3 পাই, 3 পাই বাই, তাহলে e টু দি পাওয়ার 5 পাই বাই, এইভাবে থাকবো n - 1 বসাবো। 2n মাইনাস, হ্যাঁ 2n মাইনাস 2 প্লাস 1, তার মানে -1, ঠিক। এইভাবে আমরা n সংখ্যক রুট পেয়ে যাব, ঠিক আছে? এবার n এর পার্টিকুলার ভ্যালু দিলে এগুলো হয়তো একটা সুন্দর ভ্যালু পেতে পারি আমরা। এটা মানে হচ্ছে আবার cos পাই প্লাস i sin পাই বাই n, ঠিক? তো এইটা আমাদেরকে জাস্ট খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটাকে আমরা cos আর sin a প্লাস ib ফর্মে লিখতে পারবো, তাহলে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই আশা করি। এবার এখানে যদি আমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে তাহলে আমি মনে করি e টু দি পাওয়ার i থিটা যে ফর্মটা সেটা লিখে দেওয়াই বেটার নাকি, হ্যাঁ হ্যাঁ cos হ্যাঁ, পাই বাই i প্লাস সেটা পুরোটাই লিখে দেওয়াই হ্যাঁ বেটার। ডেসক্রিপটিভে এইভাবে লিখলেই চলবে। হ্যাঁ হ্যাঁ, আর এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি খুব সহজেই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার i পাই বাই nটা যদি আমরা এটাকে একটা নাম দিয়ে দিই কিছু একটা, লেটস আলফা, এটা যদি আলফা দিই তাহলে এই রুটগুলোকে আমরা এইভাবে লিখতে পারছি না, আলফা দেখো আলফা ইন্টু ওমেগা, আলফা ইন্টু ওমেগা স্কোয়ার ডট ডট আলফা ইন্টু ওমেগা n মাইনাস 1,
লাস্টে ওইটা ডিফাইন করে দিলে আর সুবিধা হবে লিখতে। হ্যাঁ, জাস্ট যেখানে আলফাটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ cos pi by n প্লাস i হুম sin pi by n। হুম হুম তার ওমেগা গুলো হচ্ছে কি ওমেগা টু দি পাওয়ার 1, যেখানে স্পেশাল রুট, স্পেশাল রুট আছে। স্পেশাল রুট অফ ঠিক। ইউনিটি। হুম ঠিক, তাহলে একটা হুম আলফা দিয়ে আমি স্পেশাল রুট অফ ইউনিটিকে গুণ করলে বাকি সমস্ত -1 এর হুম রুটগুলোকে পেয়ে যাচ্ছি। ঠিক, হুম তো হুম এইভাবে আমরা খুব কিন্তু সহজেই এইখান থেকেই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এই যে হুম পোর্শনটা থাকছে এটাই কিন্তু nth রুট অফ ইউনিটির পার্ট, ঠিক না? হুম হুম। তো এইভাবে আমরা কিন্তু পারছি বের করতে। আশা করি nth রুট অফ ইউনিটি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ভালো অনেকটা এক্সপ্লেনেশন হলো। হুম, আর এই রেজাল্টটাও কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। হুম তাহলে যে হুম কোনো হুম নাম্বারের nth রুট অফ ইউনিটি বের করতে আমরা nth রুট অফ 1টা কাজে লাগছে, হুম ঠিক না? হুম, একদম হ্যাঁ, ঠিক। তো এইটা এবার, আচ্ছা এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে পাওয়ারস অফ কমপ্লেক্স নাম্বার। সেখানে আমাদের ইন্টিজার পাওয়ার হতে পারে, রেশনাল পাওয়ার হতে পারে, সেগুলো আমরা ডিফাইন করব। ঠিক আছে, তো এইটা আমরা মাথায় রাখবো যে মানে বেসিক্যালি আমরা চাইছি জেড টু দি পাওয়ার n বের করতে। ঠিক আছে, যেখানে nটা হচ্ছে রেশনালের মধ্যে, এটা আমরা ডিফাইন করতে চাইছি। হুম তাহলে আমরা প্রথমে করব কি পজিটিভ ইন্টিজারের জন্য। ঠিক আছে, এইটাকে আমরা লিখব জেড ইন্টু জেড ডট ডট n টাইমস n টাইমস যদি n ন্যাচারাল নাম্বার হয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি মাইনাস নেগেটিভ হয় তাহলে আমরা এটা করব যে 1/z 1/z ঠিক 1/z n টাইমস। n টাইমস। তার মানে আমরা বেসিক্যালি সমস্ত ইন্টিজারের জন্য এইভাবে ডিফাইন করতে পারছি। হুম ঠিক আছে, এইবার হচ্ছে যে লেটস সে 3/4, হ্যাঁ এটা ধরো এক্স না করে আমি ধরো আর করছি, তাহলে জেড টু দি পাওয়ার আর কিভাবে লিখবো? তার মানে জেড টু দি পাওয়ার 3/4 এটাকে আমি কিভাবে মানে ডিফাইন করব? তাহলে এইটাকে আমরা এইভাবে ডিফাইন করব জেড টু দি পাওয়ার, হ্যাঁ এটা কিন্তু একটু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এইটাকে আমরা কিভাবে ডিফাইন করছি। ঠিক আছে, আচ্ছা এইটা যদি দেখো প্রথমে এই যে আর যেটা আছে সেটাকে যে এই যে p/q ফর্মে লিখছি সেইটাকে আমরা স্মলেস্ট ফর্মে লিখতে হবে, মানে এমন ফর্মে লিখতে হবে যাতে কাটাকাটি আর করা না যায়। একদম মানে স্মলেস্ট ফর্মটা হ্যাঁ, যেটা তাহলে আর কনসেপ্ট রূপটা। শুড বি রিটেন ইন লিস্ট ফর্ম। লোয়েস্ট ফর্ম। আশা করি সবাই মানে এটা বোঝে যে আর কে যদি আমরা p/q লিখি যেখানে p আর q এর মধ্যে কাটাকাটি আর যাবে না বা জিসিডি 1 হবে। সোজা সোজা কথা জিসিডি 1। হ্যাঁ, তাহলে ইন দ্যাট কেস এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যেহেতু 3 আর 4 এর জিসিডি 1, অথবা জেড টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার 3। এক্ষেত্রে দুটো ক্ষেত্রে আমরা চারটে ডিস্টিংক্ট ভ্যালু পাবো, কারণ আমরা দেখো এটা বেসিক্যালি জেড টু দি পাওয়ার 3 হচ্ছে একটা নাম্বার, তার যখন আমরা 1 মানে 4 এর রুট বের করছি, ফোর্থ রুট অফ ইউনিটি। হ্যাঁ ফোর্থ রুট অফ ইউনিটি, ফোর্থ রুট পড়তে। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ইউনিটি না, ইউনিটি মানে 1, এখানে জেড কিউবের ফোর্থ রুট বের করছি, তার মানে এটা একটা চারটে ভ্যালু বোঝাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একদম। আর এখানেও কিন্তু চারটে ভ্যালুই বোঝাবে, তার মানে বেসিক্যালি জেড টু দি পাওয়ার 3/4 ইজ 4 ভ্যালুস, নট এ সিঙ্গেল ভ্যালু। ঠিক আছে, নট এ সিঙ্গেল ভ্যালু। তাহলে এখান থেকে এটাই মনে রাখার মানে মনে রাখতে হবে যে n যদি ইন্টিজার হয়, পজিটিভ হোক নেগেটিভ হোক, তাহলে এগুলো একটা ভ্যালু বোঝাচ্ছে, কিন্তু যদি রেশনাল ভ্যালু হয় তাহলে কিন্তু এটা ইউনিক একটা ভ্যালু বোঝাচ্ছে না, একাধিক ভ্যালু বোঝাচ্ছে। ঠিক ঠিক আছে, এইটা কিন্তু এখানে মনে রাখার বিষয়। ভালো পয়েন্ট, গুড পয়েন্ট। হ্যাঁ, তো এই জায়গাটা যদি ভুল করে তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো এই জায়গাগুলোই কিন্তু আমাদের অনার্স লেভেলের কোশ্চেনে হয়তো মানে জিজ্ঞেস করতে পারে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে।
ইন্টিজার ফ্র্যাকশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো আচ্ছা এবার আমরা এই এই প্রসঙ্গে আবার আসব। তো এখন আমরা ডি মুভিরস থিওরেম দেখে নিই। ডি মুভিরস থিওরেম, আশা করি এটা বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। থিওরেমটা আমরা একটু ডিটেলসেই লিখি, ঠিক আছে? একদম। এর দুটো পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে when n belongs to z, কি বললাম, n যদি ইন্টিজার হয়, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তখন cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n is basically cos of n থিটা প্লাস i sin n থিটা, ঠিক আছে? জাস্ট nটা গুণ হয়ে গেল। দেখো এটা সিম্পলি তোমরা যদি অয়লার্স মেথডে দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে exp of i theta whole to the power n. This is same as exp of i n theta, ঠিক আছে? এটা হলো n যখন z এ বিলং করছে। 2 নম্বর হচ্ছে when n is a fraction, n is a fraction, fraction মানে লাইক p by q টাইপের, ঠিক আছে? তখন কি হবে, তখন দেখো যদি এটা p বাই q হয়, তুমি মনে মনে ভাবো এটা যে p বাই q, তার মানে এখানে এটা q সংখ্যক ভ্যালু বোঝাচ্ছে, ঠিক? p বাই q হলে তাহলে দেখো cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, this represents q values, কারণ আমরা যখন এটা বেসিক্যালি q এর রুট অফ এইটা টু দি পাওয়ার p, ঠিক আছে? কারণ নিচে q আছে মানে কি, এখানে q সংখ্যক ভ্যালু বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর এইদিকে আগের প্রপার্টি অনুযায়ী, হ্যাঁ, আর এইখানে যদি আমরা এটা করি প্লাস i sin n থিটা, এটা জাস্ট একটা ভ্যালু বোঝাচ্ছে, দিস ইজ জাস্ট ওয়ান ভ্যালু। n এখানে n এর ভ্যালু বসিয়ে দিয়েছো, তার মানে এইটাই তো, এর এখানে আর অন্য কোনো তো ভ্যালু নেই, এটা একটা ভ্যালু বোঝাচ্ছে আর এটা অনেকগুলো ভ্যালু বোঝাচ্ছে। তার মানে এখানে যে q সংখ্যক ভ্যালু আছে তার মধ্যে একটা ভ্যালু হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? সেই জন্যই আমরা এটা বলতে পারি যে cos n থিটা প্লাস i sin n থিটা is one of the values of cos theta plus i sin theta whole to the power n when n is p by q, বোঝা গেল? এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার থেকে গেল। তাহলে যদি এটা p বাই কিউটা যদি পাওয়ারে থাকে তাহলে মানে বুঝতে হবে সেটা কিউ সংখ্যক ভ্যালুকে বোঝাচ্ছে, মানে কিউথ রুট যখন আমরা করছি তার মানে কিউ সংখ্যক ভ্যালু বোঝাচ্ছে। এই কারণের জন্যই আমি কিউ nth রুটটা আগে বের করে নিয়েছি, ঠিক? হ্যাঁ, এইটা সুবিধা হলো, যাতে বুঝতে সুবিধা হলো। আমি যদি এটা আগে করতাম তাহলে সবাই জিজ্ঞেস করতো তাহলে কিউ সংখ্যক ভ্যালু কোথা থেকে আমরা পাচ্ছি, ঠিক না? তো এইটা যাতে না হয় সেই জন্য আমি ওইটা আগে বের করে নিয়েছি, তারপরে এটা আলোচনা করছি। তো এই হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদেরকে মনে রাখার বিষয়, ঠিক আছে? আশা করি এইখানে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক না? আচ্ছা, আর ওইখানে একটু আলোচনা করলে ভালো হয় যে বলো। প্রথমে যে টপিকটা বলছিলাম আমরা, ওই এক্সপোনেনশিয়াল আর ই টু দি পাওয়ার, হ্যাঁ ওটা আসছি, ওটা পরে আসবো, ওটা এখনো অনেক দূরে আছে, কারণ আমরা এখনো এক্সপোনেনশিয়াল নিয়ে এখনো আলোচনা করিনি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার এখানে যেটা থিওরেম হিসাবে তোমাদের আছে, আশা করি এবার বুঝতে সুবিধা হবে এই থিওরেম গুলো, ঠিক আছে? যে z টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার m is equals to z to the power m whole to the power 1/n,
এই যে রিলেশনটা, এটা কিন্তু সব সময় হোল্ড করে না, মাথায় রাখতে হবে। হোল্ডস মানে কখন হয়, when জিসিডি অফ এম আর এন 1। হুম এই জন্যই আমি এই জায়গাটা দেখো, যখন আমি পি বাই কিউ এর কথাটা বলেছিলাম, এই যে হুম এই যে আরটাকে যখন আমরা 3/4 পি নিয়ে বাই যেটা, হ্যাঁ হ্যাঁ 3/4 নিয়েছিলাম, তো আর হ্যাঁ শুড হ্যাঁ বি হ্যাঁ। ইন দ্য লোয়েস্ট ফর্ম, মানে লোয়েস্ট ফর্ম হলে এই দুটো ভ্যালু সেম হয়। আর এটা যদি লোয়েস্ট ফর্ম না হতো, তাহলে এই দুটো ভ্যালু হ্যাঁ কিন্তু সেম হতো না, বোঝা গেল? গসাগুটা এক লাগবে। এক লাগবে, তবে এই জিনিসটা কিন্তু সেম হবে, ঠিক আছে? তো তাহলে এটা বোঝা গেল যে এর জন্য সেম হবে, এর প্রুফে আমরা যাচ্ছি না, কিন্তু সেম মানে যদি জিসিডি 1 না হয় তাহলে যে সেম হবে না, সেইটা আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? আমি একদম সহজ এক্সাম্পল যদি বলি, হ্যাঁ সহজ এক্সাম্পল হচ্ছে, আমি যদি এম আর এন দুটোই সেম নিয়ে নিই, তাহলে তো জিসিডি 1 হবে না। হ্যাঁ, আমি ধরো দুটোই দুটোই 2 নিয়ে ইকুয়াল, নিলাম, হ্যাঁ 2 নিয়ে নিলাম, তাহলে হ্যাঁ দেখো জেড টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 2, এটা এটা সবসময় বোঝাবে জেডকেই বোঝাবে, হুম ঠিক কি না? এটা জেড বোঝা, জেডকে হ্যাঁ জেড। বোঝাচ্ছে। আর জেড স্কোয়ার 1/2 রিপ্রেজেন্টস টু ভ্যালুস, ঠিক। ঠিক? কারণ পাওয়ারে যখনই হাফ আছে, তার মানে এটা দুটো ভ্যালু বোঝাবে, হুম হুম মানে জেড স্কোয়ারের দুটো রুট, সেই দুটো রুট কারা স্কয়ার কারা? রুট হ্যাঁ, সেই দুটো রুট হচ্ছে একটা জেড আর একটা মাইনাস জেড, মাইনাস জেড। কারণ দুটোকে স্কোয়ার করলে তুমি জেড স্কোয়ার পাচ্ছ, একদম একদম আর একদম। এইটাকে ঠিক। করলে শুধু জেড পাচ্ছ, হুম ঠিক আছে? হুম এইটাকে হুম করলে শুধু জেড পাচ্ছ, আর এইটাকে করলে জেড আর মাইনাস জেড দুটোই পাচ্ছ, তাহলে এই দুটো কি করে সমান হলো? সমান হলো না, হুম কথাটা বোঝা গেল? হুম হুম। তাহলে আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, যে এম আর এন এর জিসিডি যদি 1 না হয়, তাহলে এই জিনিসটা কিন্তু করা যাবে না। হোল্ড করবে না, হোল্ড হ্যাঁ, করবে না। যেহেতু আমরা রিয়েল নাম্বার দেখে এসেছি, আমাদের একটা হুম ইচ্ছা থাকবে যে এটা তো সমান হবেই, হ্যাঁ, হুম আর হুম, চট করে এটা ভুল করে দেওয়ার চান্স ঠিক থাকবে। ঠিক। তো এই জায়গাটাই আমাদের কিন্তু মানে খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ এক্সাম্পল, এর থেকে সহজ এক্সাম্পল দেওয়া যায় না, হুম ঠিক আছে? তো এইটা সবার নিশ্চয়ই একদম। এবার মনে থাকবে। হুম হুম আচ্ছা, এমনি যদি আমরা অন্য কোনো ভ্যালুজ নিয়ে আলোচনা করি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? হ্যাঁ, ধরো আমি এম এর ভ্যালু নিচ্ছি 4, আর এন এর ভ্যালু নিচ্ছি 6 সাপোজ, ঠিক আছে? তাহলে জেড টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার m, মানে আমি যদি ভ্যালুগুলো এবার বসাই, তাহলে জেড টু দি পাওয়ার 1/6, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 4। তাহলে এইটা আমাদের কাটাকাটি, অ্যাকচুয়ালি এটা বোঝাবে, চার মানে অ্যাকচুয়ালি দুই এটা আর বোঝাবে দুই। এরকম, হ্যাঁ, মানে এটা তখন 3 ভ্যালুস বোঝাবে, সিম্পলিফাই করলে তুমি দেখতে পাবে এটা 3টে ভ্যালু বোঝাচ্ছে, ঠিক আছে? হুম আর জেড টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1/n, তার মানে জেড টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/6, এটা তখন 6 ভ্যালুস বোঝাবে। হুম একদম। তাহলে এই যে 3টে ভ্যালু, এই 3টে ভ্যালু কিন্তু এই 6 ভ্যালুর মধ্যে 3টে হবে, আর বাকি অন্য 3টে ভ্যালু এর মধ্যে থাকবে, তার মানে এই দুটো কিন্তু ইকুয়াল নয়, হুম হুম বোঝা গেল? হুম একদম ঠিক। এইরকম সিচুয়েশন হবে। হুম, এটা তখনই পসিবল হচ্ছে যখন ওই জিসিডিটা অবশ্যই ওয়ান লাগবে সেক্ষেত্রে। হ্যাঁ, না তো সেটা, দেখতে পাচ্ছি সেক্ষেত্রে, হ্যাঁ, না হ্যাঁ। হলে এটা ভুল হয়ে যাবে, তো সেইটাই আমাদের এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে? হুম ওকে, তো এটা একটা গেল। আচ্ছা, আর বিশেষ করে nth রুট অফ ইউনিটি থেকে আর কোশ্চেন, এবার অঙ্ক আসতে পারে, হ্যাঁ, থিওরি পার্ট আমাদের মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা nth রুট নিয়ে আলোচনা করব, তাহলে আশা করি হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, থাকবে আরো। কোশ্চেন আমরা আলোচনা হ্যাঁ করব। আচ্ছা, এবার আমাদের বাকি আছে এক্সপোনেনশিয়াল ফাংশন। হুম, এক্সপোনেনশিয়াল, তার মানে এটা হচ্ছে ইএক্সপি অফ জেড, ঠিক আছে? মাথায় রাখবে দিস ইজ ইউনিক ভ্যালু, মানে এটা জাস্ট একটাই ভ্যালুকে বোঝাচ্ছে, ওকে? তাহলে জেডটাকে exponential। যদি, হ্যাঁ,
জেডটা যদি এরকম লিখি, জেডটাকে যদি আমরা লিখি এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই হচ্ছে রিয়েল, ঠিক কি না? তাহলে ইএক্সপি জেড বোঝাবে ইএক্সপি অফ এক্স প্লাস আই ওয়াই, যেখানে এইটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স। এটা দেখো একটা রিয়েল, যেহেতু এক্সটা রিয়েল তাহলে ই টু দি পাওয়ার এক্স একটাই রিয়েল ভ্যালু থাকবে ইনটু কস অফ ওয়াই প্লাস আই সাইন ওয়াই। তাহলে এই যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে এই ইউনিক ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এই এই রিলেশনটা আমাদের কিন্তু এখানে মনে রাখতে হচ্ছে। তাহলে এটা হলো এক্সপোনেনশিয়ালের গল্প, যে এটা ইউনিক ভ্যালু একটা বোঝাচ্ছে, এই ভ্যালুটা বোঝাচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে কোনো ডাউট নেই কারো? আচ্ছা, এর প্রপার্টিগুলোও তাহলে খুব সহজ হবে। এক্সপোনেনশিয়াল অ্যাকচুয়ালি খুব সহজ, তাহলে এর প্রপার্টিগুলো যদি আমরা দেখি এটাও খুব সহজ হবে। এখানে এর মধ্যে কোনো রকমের জটিলতা কিন্তু নেই। তো আমি জাস্ট ঝট করে করে লিখে যাচ্ছি, z2 এটা জাস্ট যোগ হয়ে যাবে, একদম যেভাবে আমরা জাস্ট ই টু দি পাওয়ার করি, হ্যাঁ, অনেকটা ওই রকমই। আর 2 নম্বরে এখানে আমরা ভাগও করতে পারি। এটা হয়ে গেল। আর 3 নম্বর হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আলোচনা দরকার সেগুলো আমরা একটু বেশি করে আলোচনা করব, ঠিক আছে? এইবার এটা হচ্ছে এনটা যদি ইন্টিজার হয়, ঠিক আছে? যখনই ফ্র্যাকশন আসবে তখনই প্রবলেম, ঠিক আছে? ফোর্থ তাহলে প্রবলেম ফ্র্যাকশন, এনটা হচ্ছে পি বাই কিউ, ওকে? আর তাহলে হচ্ছে জিসিডি অফ পি কিউ হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যেটা হবে যে ইএক্সপি অফ পি বাই কিউ জেড, এটা জাস্ট সিঙ্গেল ভ্যালু বোঝাচ্ছে, ঠিক? সিঙ্গেল ভ্যালু। আর ইএক্সপি অফ জেড হোল টু দি পাওয়ার পি বাই কিউ, এটা বোঝাচ্ছে কিউ ভ্যালুস, ঠিক? তাহলে এর মধ্যে কিউটাকে আমি পজিটিভ নিয়ে নিতে পারি, পিটাকে যদি দরকার হলে নেগেটিভ পজিটিভ করে, ঠিক আছে? মানে রেশনাল নাম্বারটা যদি নেগেটিভ হয় আমি পিটাকে নেগেটিভ ধরবো, কিউটাকে সবসময় পজিটিভ ধরবো, ঠিক আছে? তাহলে এর মধ্যে কিউ সংখ্যক ভ্যালু আছে আর এর মধ্যে একটাই ভ্যালু, তাহলে এই যে একটা ভ্যালু সেটা হচ্ছে এই কিউ সংখ্যক ভ্যালুর মধ্যে কোনো একটা। তাহলে এটা হচ্ছে যে ইএক্সপি অফ পি বাই কিউ জেড ইজ ওয়ান অফ দ্য ভ্যালুস অফ ইএক্সপি জেড হোল টু দি পাওয়ার পি আপন কিউ, যেখানে পি আর কিউ এর জিসিডি কিন্তু 1, কারণ জিসিডি 1 না হলে তাহলে এখানে আর কিউ সংখ্যক ভ্যালু না হতো না, মানে ওটাকে লিস্ট ফর্মে করে যেটা হতো সেটা, ঠিক আছে? তো এইটা আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হচ্ছে, ঠিক আছে? আর 5 নম্বর প্রপার্টি হচ্ছে যে ইএক্সপি জেড ইজ অলওয়েজ সেম অ্যাজ ইএক্সপি অফ জেড প্লাস আই টু এন পাই, আই টু এন পাই, হ্যাঁ, সবসময় আমরা অ্যাড করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের এক্সপোনেনশিয়ালের গল্প, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসছি লগারিদম, ওকে? এক্সপোনেনশিয়ালের আর বিশেষ কোনো গল্প নেই, লগারিদমটা বুঝলে আমরা এক্সপোনেনশিয়ালের আরো কিছু অঙ্ক সহজে করতে পারবো। এখানে দু রকমের লগারিদমের গল্প আছে, দেখো আমরা বেসিক্যালি তাহলে ডিফাইন করতে চাইছি লগ অফ জেড, এটা কি জিনিস, ঠিক আছে? তাহলে লগ অফ জেডটাকে যদি আমি ডাব্লু বলি, ঠিক আছে? লগ অফ জেডকে যদি আমরা ডাব্লু বলি তাহলে বুঝতে হবে যে ইএক্সপি অফ ডাব্লু যাতে জেড হয়, ঠিক? ঠিক আছে, তাহলে আমরা এইরকম একটা ডাব্লু চাইছি যাতে যার এক্সপোনেনশিয়াল নিলে জেড পাবো, কথাটা বোঝা গেছে? ঠিক ঠিক। আচ্ছা, এইবার আমরা দেখো এই যে রেজাল্টটা যদি 5 নম্বর রেজাল্টটাকে কাজে লাগাই, তাহলে আমি ডাব্লুর সঙ্গে যদি 2n পাই আই যদি অ্যাড করি তাহলেও তো আমি জেডই পাবো। তাহলে এইটা যদি হয় তাহলে তো এটাও ট্রু, এক্সপোনেনশিয়াল অফ w প্লাস 2n পাই i, তাহলে এটাও তো জেড হচ্ছে,
ঠিক? তার মানে বুঝতে হবে যে এই যে ডাব্লুটা এটা ইউনিক নয়, ঠিক আছে? এটা কোনো ইউনিক ভ্যালু নয়। তার মানে অতএব log z is not a single value, not a single value. So সিঙ্গেল ভ্যালু। it is a multi-valued function. Multi-valued, অ্যাকচুয়ালি এটাকে ফাংশনই বলা যায় না। দেখো আমরা যদি ফাংশনের ডেফিনেশন পড়ি তাহলে কোনো একটা ভ্যালু যদি আমি দিই ডোমেনে, তাহলে কো ডোমেনে জাস্ট একটাই ভ্যালুর সঙ্গে অ্যাসাইন করে। এখানে ডোমেনের এক্ষেত্রে তো হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল ভ্যালু তো থাকছে না। হ্যাঁ এখানে ডোমেনের একটা তাহলে ভ্যালুর জন্য কো ডোমেনে আমি অনেকগুলো ভ্যালু পাচ্ছি, এই অনেকগুলো জন্য পাচ্ছি। এটাকে বলা হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশন, although it is not a function. ফাংশন ডেফিনেশনটা হোল্ড করছে। হ্যাঁ, although it is not a function, not a function, কিন্তু এটা আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা এটাকে ফাংশন জাস্ট বলছি। এখানে আবার উল্লেখ করা হয়েছে মাল্টি ভ্যালুড ফাংশন, এটা হ্যাঁ ওই জন্য আমরা মাল্টি ভ্যালুড আলাদা করে মেনশন করে দিচ্ছি। কিন্তু বাস্তবে ফাংশনের যদি তুমি ডেফিনেশন দেখো, মাল্টি ফাংশন মানেই মাল্টি ভ্যালুড হবে না। সেই কোডোমেন বা ডোমেনের ক্ষেত্রে যে হ্যাঁ মানে এটাকে বলতে পারি আমরা ওয়ান টু মেনি। হ্যাঁ এটাকে আমরা বলতে পারি ওয়ান টু মেনি, মানে একটা জেড এর জন্য অনেকগুলো ডাব্লু পাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়ান টু মেনি, সেই জন্য মেনি ভ্যালুড মাল্টি ভ্যালুড ফাংশন, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার ক্যালকুলেশনটা আমরা কিভাবে বের করব, তাহলে লগারিদমের ভ্যালু বের কিভাবে করব? তো প্রথমে কাজ হবে আমাদের জেডটাকে আমরা লিখব পোলার ফর্মে, আর ইন্টু ইএক্সপি আই থিটা, এইভাবে আমরা লিখতে পারবো, যেখানে থিটাটা হবে আমাদের স্মল অ্যামপ্লিটিউড অফ জেড, মানে এটা স্মল মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, হ্যাঁ প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। তাহলে লগ অফ জেড ইজ ইকুয়ালস টু এই পুরোটার লগ অফ তাহলে দেখো লগ অফ এ বি হয় লগ এ প্লাস লগ বি যোগ হয়ে যায়। তাহলে এইটাকে আমরা লিখবো, দেখো এটা তো রিয়েল নাম্বার, আটটা তো রিয়েল নাম্বার, তাহলে এটা হয়ে যাবে জাস্ট আমাদের যে নোন লগ আছে রিয়েলের জন্য সেই তার লগ নিয়ে নিলাম, লগ আর যে লগটা আমরা লিখি প্লাস লগ অফ ইএক্সপি আই থিটা, এই ক্ষেত্রে যেটা হবে আই থিটা প্লাস আই টু এন পাই অ্যাড হয়ে যাবে, যেখানে এন বিলংস টু জেড। তাহলে এতগুলো ভ্যালু আমরা কিন্তু পাচ্ছি, এই প্রত্যেকটা এন এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা লগ জেড এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো, ঠিক আছে? আর এন এর ভ্যালু 0 যদি হয় তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল লগ, সেটা হচ্ছে জাস্ট লগ আর প্লাস আই থিটা, যেখানে এই থিটাটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। বোঝা গেল? তাহলে এখানে থিটা ইজ প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, ওকে ঠিক আছে তাহলে। আচ্ছা এই ক্ষেত্রে যেমন জেড ইকুয়ালস টু এক্সপোনেনশিয়ালটা লিখলাম, আমি যখন লগ নিচ্ছি তখন লেফট হ্যান্ড সাইডে ক্যাপিটালটা লিখতে হবে, আর ডান দিকে যেটা আছে আমরা যেমন লগারিদমে গুণ থাকলে যোগ হয়ে যায়, সেখানে স্মল লগ দিয়ে শুরু করছি, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ কারণ এটা রিয়েল, গন্ডগোল হয়, এটা রিয়েল একদম আটটা তো রিয়েল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রিন্সিপাল লগ বলা হচ্ছে প্রিন্সিপাল লগ, তখন আমরা স্মল দিয়ে লিখছি, আর যদি আমরা ক্যাপিটাল দিয়ে লিখি তাহলে অনেকগুলো ভ্যালু বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাল্টিপল। আচ্ছা এইবার এখানে ধরো একটা কোশ্চেন করলো, সাপোজ যেমন মাপার বইয়ে করেছে, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড দা ফাইন্ড অল পসিবল জেটস, find all possible jets such that expz is -1। তার মানে আমরা দেখলাম যে এরকম অনেকগুলো জেড পাওয়া যেতে পারে, কারণ এখানে 2n পাই i অ্যাড করলেও তো -1ই পাবো, তাই না? তার মানে এখানে অনেকগুলো হতে পারে। তাহলে এর যেটা সলিউশন হচ্ছে, তার মানে বুঝতে হবে যে জেড ইজ বেসিক্যালি লগ ক্যাপিটাল লগ অফ -1, এই দুটো তাহলে সেম,
ইফ এন্ড অনলি, ঠিক আছে? একদম একদম। তার মানে এর এর মধ্যেই কিন্তু অনেকগুলো ভ্যালু চলে আসলো, লগ অফ -1। আচ্ছা -1, -1 কে যদি আমরা পোলার ফর্মে লিখি, -1 ইজ ইকুয়ালস টু 1 ইন্টু exp অফ i পাই, ঠিক? হুম হুম তার মানে হুম ক্যাপিটাল লগ অফ -1 যেটা হবে সেটা হবে লগ আর, এখানে আর হচ্ছে 1, তাহলে লগ 1 প্লাস আই থিটা প্লাস মানে আই পাই আই থিটা প্লাস আই টু প্লাস এন পাই। তাহলে লগ 1টা 0, তাহলে থাকছে আমার 0 আই পাই প্লাস আই টু এন টু পাই, এন পাই যেখানে n বিলংস টু জেড। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পাই আই কমন লিখে 2n প্লাস 1 ইন্টু পাই, 1 ইনটু পাই। যেখানে n বিলংস টু জেড। তার মানে বিশেষ করে অড পাওয়ার, অড মাল্টিপল অফ পাই নাম্বার আই পাই, অড মাল্টিপল অফ আই পাই, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি আমরা এখানে এদের উপরে যদি ইএক্সপি করি তাহলে -1 পাবো। ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই? তো এইভাবে ইএক্সপি সলভ করা মানে বেসিক্যালি লগ, ক্যাপিটাল লগ বের করা। সেই জন্য আমি আগে ওই অঙ্কগুলো করিনি, ইএক্সপির অঙ্কগুলো আমি আগেই করতে পারতাম, কিন্তু করিনি কারণ লগ ডিফাইন করে আমি সহজেই করতে পারবো। করে সলভ করা যেতে পারে হ্যাঁ, একইভাবে। হ্যাঁ আচ্ছা। এবার আমরা যেটা করব যে লগের প্রপার্টিজ গুলো একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এর থিওরি কিন্তু অনেকটাই বড়, যে আমরা চাইলেও যে হ্যাঁ থিওরিটা একদম সহজে চট 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 অনেকটাই করে বড় আছে। বলে চলে যাব, সেটা কিন্তু হবে না। হুম। তাহলে দেখো প্রথম রেজাল্ট হচ্ছে যে আমরা যদি ইএক্সপি অফ লগ জেড করি, ক্যাপিটাল লগ জেড, হ্যাঁ, এখানে যদিও অনেকগুলো ভ্যালু, এটা কিন্তু ইউনিক, এটা সবসময় জেড হবে। এক্সপোনেনশিয়াল লগ জেড। হ্যাঁ, কারণ ওই যে 2n পাই যেগুলো ছিল সেগুলো বেসিক্যালি 1 প্রডিউস করবে, ইএক্সপি অফ আই হ্যাঁ 2n পাই হ্যাঁ সবসময় 1, যার ফলে এটা আমাদের, জেড হবে, হ্যাঁ, শুধু জেড হবে। হুম, আচ্ছা। তো এটা গেল। আর এবার যদি উল্টো করি, লগ অফ ইএক্সপি জেড আর এদিকে জেড, এদের মধ্যে কি দেখো, এটা মাল্টি ভ্যালুড, এটা সিঙ্গেল ভ্যালু, তাহলে জেড ইজ ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ, এটা এটা যদি আমরা এইভাবে লিখি কন্টেইনস জেড, তাহলেই ডান। তার মানে এর এর যে অনেকগুলো ভ্যালু তার মধ্যে একটা হচ্ছে জেড, বোঝা গেল? ঠিক। এর হচ্ছে একটা হচ্ছে জেড, তার মানে এটা বেসিক্যালি আমরা এইভাবে বলতে পারি, এটা যদি জেড হয় তাহলে জেড প্লাস আই টু এন পাই হবে, তাহলে অল ভ্যালুজ হয়ে যাবে। প্রত্যেকটা এন এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো, একদম। তাহলে এইটা অনেকগুলো ভ্যালু, এটাও অনেকগুলো ভ্যালু হয়ে গেল, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে, হ্যাঁ, যদি আমরা প্রিন্সিপাল ভ্যালু নিই তাহলে এই জিনিসটা হোল্ড করবে, ইএক্সপি অফ স্মল লগ জেড ইজ সেম অ্যাজ স্মল লগ অফ ইএক্সপি জেড, এটা তখন প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে হোল্ড করবে। হ্যাঁ, এটা হোল্ড করবে। এক্সপোনেনশিয়াল অফ লগ জেড, হ্যাঁ লগ অফ এক্স, ঠিক। হুম, এবং এইটা এটা জেড, দেখো এটা সবসময় হোল্ড করবে না, দেখো যেহেতু জিরোর জন্য কোনো লগ নেওয়া যাবে না, ঠিক আছে? তো এটা ট্রু হবে, তো ডিফাইন এটাকে, করবে না। হ্যাঁ, এইটা অলওয়েজ ডিফাইন্ড, এটা অলওয়েজ ডিফাইন্ড, এটা কিন্তু ডিফাইন, হ্যাঁ এটা জেড এক্স, ভ্যালু হ্যাঁ, এর জন্য। জিরোর জন্য এটা ডিফাইন্ড নয়। তাহলে আমরা এইভাবে জিনিসটাকে বলতে পারি, হ্যাঁ, যে ইএক্সপি অফ ওই লগ এক্সেপ্ট ওটা, জেড, হ্যাঁ। এইটা সবসময় জেড হবে, জেড নট ইকুয়ালস টু জিরোর জন্য। আর লগ অফ জেড, সরি, লগ অফ এক্সপোনেনশিয়াল জেড, হ্যাঁ, লগ অফ এক্সপোনেনশিয়াল জেড, এইটা সবসময় জেড হবে ফর অল জেড বিলংস টু সি, মানে ইনক্লুডিং জিরো, হুম হুম এই ক্ষেত্রে ইনক্লুডিং জিরো, এখানে জিরোটা লেখা যাবে না কারণ লগ অফ জিরো লেখা যায় না, ঠিক আছে? লগ অফ জিরো ইজ নট ডিফাইন্ড, লগ অফ জিরো ইজ নট
ডিফাইন্ড। ডিফারেন্ট। তার কারণ দেখো, তাহলে এখানে যে আর এর ভ্যালু তখন 0 চলে আসতো, স্মল লগ আর স্মল লগ 0 তো ডিফাইন নয়, সেই কারণেই ওটা ডিফাইন করা যেত না, ঠিক যাবে না। বোঝা গেল? ঠিক। আচ্ছা আচ্ছা, আরো কিছু কিছু প্রপার্টি আমরা লিখব। সেটা হচ্ছে 3 নম্বর প্রপার্টি হচ্ছে যে log of z1 plus log of z2 is log of z1 Z1 into z2 Z2 if z1 into z2 not equals to 0। কারণ এইটা যদি প্রোডাক্টটা 0 হয়ে যায় তাহলে এইটা আর লেখা যাবে না, ডান দিকটা আর লেখা যাবে না। এক্ষেত্রে ডিফাইন হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে ডিফাইন যেহেতু হবে না, সেই জন্য এটা কিন্তু আমাদের মেনশন করতে হবে। ওকে, তো এর প্রুফ আমাদের কিন্তু কোনো দরকার নেই, এখানে প্রপার্টি করে জানলেই হবে, হ্যাঁ। প্রুফ তো আর দরকার থাকছে না, এখানে লাগবে না। একই রকম ভাবে মাইনাস যদি এখানে করি তাহলে এখানে ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে ওই সেম কন্ডিশন নরমাল দরকার। যেমন হ্যাঁ, ওটাও লিখে দিই তাহলে। Z1 আর Z2 নট ইকুয়াল টু 0 অবশ্যই। if z1 Z1 মানে অ্যাকচুয়ালি কেউ 0 নয়, ইন্ডিভিজুয়ালি কেউ 0 নয়, কারণ কোন একটা 0 হলে এটা সমস্যা করবে বা এটাও সমস্যা করবে, কেউ তখন একটাও ডিফাইন করা যাবে না। এইটা লেখা আর এইটা লেখা একই ব্যাপার, তাই না? ইন্ডিভিজুয়ালি 0 না, হবে না, মানে কেউ 0 নয়, এটা না লিখে আমরা লিখতে পারি কেউ 0 নয়। Z1 নট ইকুয়াল টু 0, নট বোথ 0। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কত নম্বর ছিল? 4 5 log of z to the power m not equals to m into log z, যেটা আমরা হামেশাই করি রিয়েলের ক্ষেত্রে, বেসিক যে লগের ক্ষেত্রে, হ্যাঁ রিয়েলের এটা কিন্তু করা যাবে না ঠিক। if m belongs to ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, কোনো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করা যাবে না। এটা আমরা এক্সাম্পল দিয়ে, তোমরা নিজেরা এক্সাম্পল দিয়ে দেখতে পারো। হ্যাঁ, এটা কিন্তু হয় না বেসিক্যালি এক্সাম্পল তে। হ্যাঁ, আচ্ছা, 6 নম্বর প্রপার্টি হচ্ছে by m is same as তাহলে এই গুণের ক্ষেত্রে হয় না কিন্তু ভাগের ক্ষেত্রে হয়, মানে রেশনালের ক্ষেত্রে হবে, 1/m এর ক্ষেত্রে হবে, রেশনালের ক্ষেত্রে না, বলছি 1/m এর ক্ষেত্রে হবে। অন্য কোনো রেশনাল দিলে আবার হবে না, কারণ আবার ওর একটা মাল্টিপল হবে, তখনই প্রবলেম করবে। ঠিক আছে, তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এইটা হয় কিন্তু এইটা হয় না। এটা ঠিক মতো না দেখলে ভুল হবে সবার, কারণ যেহেতু ভাগের ক্ষেত্রেটা হচ্ছে, এটা ক্ষেত্রে হচ্ছে না। তো एग्जांपल হিসাবে আমরা যেটা বলতে পারি, মানে log of হ্যাঁ z এর জায়গায় যদি আমরা মাইনাস আই, এটা বইয়ে মাপার বই করে দেওয়া আছে, is same as 1/2 log of মাইনাস আই। তাহলে দেখতে হবে, দেখো এর মধ্যে তো এটা ডান দিকটা তো ইজি ক্যালকুলেশন করা, আর এটা হচ্ছে মাইনাস আই এর পাওয়ারে হচ্ছে হাফ নিয়ে তার উপরে লগ নেওয়া হচ্ছে, মানে বেসিক্যালি এটা এইরকম। তাহলে এর মধ্যে কিন্তু দেখো দুটো ভ্যালু আছে, তাহলে দুটোর আলাদা আলাদা তুমি লগ নিচ্ছ, ঠিক না? মাইনাস আই টু দি পাওয়ার হাফ এর দুটো ভ্যালু, দুটোর জন্য আলাদা আলাদা তুমি লগ নিচ্ছ, এই দুটোকে কম্বাইন করে আর এইটার যে আলাদা করে যে আলাদা আলাদা ভ্যালু পাবো, এই দুটো কিন্তু সেম সেট হবে। ঠিক আছে, তো এই জিনিসটা হবে, কিন্তু গুণের ক্ষেত্রে এটা হবে না, মানে m দিয়ে গুণ করলে হবে না, কিন্তু 1/m গুণ করলে হবে। ঠিক আছে, তো মোটামুটি লগের ক্ষেত্রে এইটুকুই হচ্ছে রেজাল্ট, এই হলো লগের সংক্রান্ত। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল পড়লাম, লগ পড়লাম, লগ হলো। হ্যাঁ, এবার আমরা পড়ব মানে পাওয়ার, কমপ্লেক্স এক্সপোনেন্ট, কমপ্লেক্স পাওয়ারগুলো, কমপ্লেক্স এক্সপোনেন্ট।
সেটা কি, সেটা বেসিক্যালি a টু দি পাওয়ার z, হ্যাঁ, যেখানে z a নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। a 0-র জন্য কিন্তু ডিফাইন নয়। তাহলে a টু দি পাওয়ার z কে যদি আমরা বলি w, আচ্ছা হ্যাঁ, এটাকে যদি আমরা বলি w, তাহলে যেটা হবে, তাহলে তাহলে আমরা এটা লিখতে পারি যে w কে আমরা লিখতে পারবো এইভাবে, exp অফ z ইন্টু লগ অফ a, ঠিক আছে। তোমরা জাস্ট রিয়েলের ব্যাপারটা মনে রাখলে a টু দি পাওয়ার x কে আমরা এইভাবে লিখতে পারি না, যে e টু দি পাওয়ার লগ দিয়ে, হ্যাঁ, লগ লগ e অফ a টু দি পাওয়ার x, এভাবে লেখা যায়, e ক্যান্সেল হয়ে যায় তাহলে। এখানে সেম। হ্যাঁ, তো এখানে সেম জিনিসই করা হলো, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, আর এই যে এক্সটা কি হয়, তাহলে এটাকে আবার এইভাবে লেখা যায়, এই এক্সটা কি হয়, বেরিয়ে যায়, তাহলে এক্স ইন্টু লগ অফ এ, তাই হচ্ছে, যেটা পাওয়ারে ছিল সেটা গুণ হয়ে গেল, আর এইখানে ক্যাপিটাল লগ, তার মানে এর মধ্যে দেখো অনেকগুলো ভ্যালু বোঝাচ্ছে, এই ক্যাপিটাল লগ যেহেতু অনেকগুলো ভ্যালু বোঝায়, সেই জন্যই এ টু দি পাওয়ার জেডও অনেকগুলো ভ্যালু বোঝায়, তার মানে এ টু দি পাওয়ার জেড ইজ অলসো মাল্টি ভ্যালুড ফাংশন, মাল্টি ভ্যালুড, আমি জাস্ট শুধু মাল্টি ভ্যালুড লিখছি আর ফাংশন কথাটা লিখছি না, ফাংশন কথাটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাও ঠিক আছে। অনেকগুলো ভ্যালু বোঝাবে। এবার নিশ্চয়ই এই ডেফিনেশন থেকে তোমরা সহজেই বের করতে পারবে, ঠিক না? ঠিক। তখন পর আবার কে জয়েন করছিস, কি হলো, আচ্ছা বাদ দাও। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আচ্ছা, তাহলে আরেকটু ডিটেলসে করি ওটা, হ্যাঁ হ্যাঁ, এ টু দি পাওয়ার জেডটা, আচ্ছা এক্সপোনেনশিয়াল প্লাস জেড লগে। হুম, তাহলে ধরো যেহেতু আমরা লগে বের করতে হবে, তাহলে এটাকে আমাকে মূলত পোলার ফর্মে লিখতে হবে, তাহলে যে কোনো নাম্বারের যদি আমরা লগ বের করতে চাই, তাহলে তার পোলার ফর্মটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক। তাহলে এটাকে আমরা লিখছি আর ইন্টু ইএক্সপি আই থিটা, ঠিক, যেখানে থিটাটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, ওই মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকে সরি যেটা। এ, হ্যাঁ, মানে এর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, ঠিক আছে। আচ্ছা, এবার জেডটাকে আমরা লিখছি এক্স প্লাস আই ওয়াই, ওয়াই। তাহলে মাথায় রাখতে হবে যে যখন আমরা এ টু দি পাওয়ার জেডটাকে ক্যালকুলেট করব, তখন এই এটাকে পোলার ফর্মে রাখবো আর জেডটাকে এ প্লাস আইবি ফর্মে লিখবো, ঠিক। এই দুটো ফরম্যাটে লিখলে তবে ক্যালকুলেশন করাটা আমাদের কাছে সহজ হবে। তাহলে w ইজ ইকুয়ালস টু, বা এ টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু, হ্যাঁ, ইএক্সপি অফ জেড ইন্টু লগ অফ এ, তাহলে এটাকে আমরা লিখতে পারছি ইএক্সপি অফ জেড এর জায়গায় আমরা লিখবো এক্স প্লাস আই ওয়াই, হলো, ইন্টু লগের জায়গায় লিখবো লগ আর প্লাস আই থিটা প্লাস আই টু এন পাই, ঠিক। এবার এইটাকে জাস্ট তোমাকে গুণ করতে হবে, হ্যাঁ, এইটাকে এবার গুণ করে তার আবার এক্সপোনেনশিয়াল ফর্মটা বের করতে হবে, তাহলে যেটা আসবে এটা একটু কমপ্লিকেটেড ফর্ম আসবে, তো এক্স পাওয়ার একটু কমপ্লিকেটেড ফর্ম হ্যাঁ, এটা থাকবে, একটা গুণ করতে হবে, অনেকটা গুণ বড়, করে হ্যাঁ। সাজাতে হবে, হ্যাঁ, এ প্লাস আইবি ফর্মে সাজিয়ে তারপরে আবার ইএক্সপি করে করতে হবে। তো এটা কি অসুবিধা নেই, করবো না ছেড়ে দেবো এটা? আই থিংক দরকার নেই, হয়ে যাবে, এটা জাস্ট আমার মনে হয় না, ক্যালকুলেশনটাই তো আছে, আর কিছু না, হ্যাঁ, ক্যালকুলেশনটাই তার আছে, থেকে খুব একটা বরং আমরা প্রবলেম একটা হবে না। অঙ্ক করে নিলে বোধহয় বেটার হবে, হ্যাঁ, সুবিধা হয় হ্যাঁ। কিছুটা এই, হ্যাঁ, টাইপের করা যাক আচ্ছা, তাহলে। হ্যাঁ, এইবার এখানে আমরা ওই ওই যে জিনিসটা বলছিলাম, তাহলে এইবার দেখো ই টু দি পাওয়ার জেড যেটা, তাহলে এটা কিন্তু মাল্টি ভ্যালুড, হুম মাল্টি ভ্যালুড, বোঝা গেল। আর ইএক্সপি জেড যেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড, হুম এইটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক 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 ঠিক। ঠিক। এবার নিশ্চয় ডিফারেন্সটা বোঝা গেল। হুম হুম
হুম, হুম হুম। এই কারণের জন্যই ওখানে ই টু দি পাওয়ার জেড লেখাটা আমি মানে প্রেফার করছিলাম না। হ্যাঁ, খুব এই একটা জন্য সুসংগত হয় না সেই হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমরা হ্যাঁ, ব্যবহারের ক্ষেত্রে করতেই পারি। লিখতে পারি, হ্যাঁ। হ্যাঁ, কারণ লিখতে সুবিধা না, এক্সপি হুম। লেখার চেয়ে ই হ্যাঁ, টু দি EXP পাওয়ার। লেখা আর EE লেখা হুম সেটাই হুম অনেকটাই থাকে। হুম। তো এটাই হচ্ছে মূল কারণ, আর এখানে খুব অতটা কারণ নেই। আর আমার যেটা মনে হয় তোমাদের এই এ টু দি পাওয়ার জেডটা খুব অতটা কাজে আসবে না, কারণ এখান থেকে কোশ্চেন দেওয়াটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা হুম কমপ্লিকেটেড ব্যাপারটা। হুম সেই জন্য এটা পরীক্ষার জন্য আমাদের কাছে খুব অতটা ইম্পর্টেন্ট হুম, নয়। তবে প্রপার্টি গুলোর জন্য আমরা জাস্ট একটু প্রপার্টি গুলো মেনশন করে জানতেই দিই। পারি। হুম হ্যাঁ, মানে মেন ডেফিনেশনটা তোমরা খেয়াল রাখবে যে এইটা হুম টেকনিক হুম, মানে হচ্ছে যে A টু জেড সমান হ্যাঁ কিভাবে আমরা লিখতে পারি হ্যাঁ, এই সেটা ফর্মটা মনে মনে রাখতেই রাখতে হবে। হবে। এইটুকু মনে রাখতে পারলে আই থিঙ্ক বাকিটা হুম, ক্যালকুলেশন করতে পারবে ইজিলি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। হুম। তো প্রপার্টিজ ওয়ান যেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার জেড ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার জেড টু, যেহেতু এরা মাল্টিভ্যালুড না, সেই কারণে হুম এই জিনিসটা সবসময় হোল্ড করে না। হুম ঠিক আছে, এই কারণটাই হচ্ছে মেন। মাল্টিভ্যালুড ফাংশনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু হামেশাই দেখা দেবে। এটা হয়, ট্রু, বাট প্রিন্সিপাল ভ্যালু অফ মানে পিভি অফ হুম প্রিন্সিপাল ভ্যালু অফ এ বি হোল টু দি পাওয়ার জেড, প্রত্যেকটারই তো প্রিন্সিপাল ভ্যালু আছে, মে নট বি ইকুয়ালস টু পিভি অফ এ টু দি পাওয়ার জেড ইন্টু পিভি অফ এ টু দি পাওয়ার জেড, এই বি টু দি পাওয়ার জেড। বোঝা গেল? হুম। এর প্রিন্সিপাল ভ্যালু আর এর ঠিক। প্রিন্সিপাল ভ্যালু গুণ করে এর ওটা তো প্রিন্সিপাল ভ্যালু আমরা নাও পেতে পারি। নট ইকুয়াল। হ্যাঁ, কিন্তু এই অ্যাজ এ সেট হিসাবে যদি দেখি তাহলে এই দুটো সেট কিন্তু সমান, মানে এরও অনেকগুলো হুম ভ্যালু, এরও অনেকগুলো ভ্যালু, হুম এরও অনেক, এদেরকে গুণ করে করে হুম এর ডিফারেন্ট ভ্যালু গুণ করলে আমি এদের একটা একটা ভ্যালু পেয়ে যাব। এই হচ্ছে হুম ব্যাপার। হুম। আচ্ছা, আর 3 নম্বর প্রপার্টি হচ্ছে যে লগ অফ এ টু দি পাওয়ার জেড, মানে দেখো এটা একটা মাল্টিভ্যালুড ফাংশন, তার উপরে আবার হুম আমি একটা মাল্টিভ্যালুড লাগালাম, তাহলে হুম যেটা পাবো সেইটা হয়ে যাবে জেড হুম ইন্টু ক্যাপিটাল লগ এ হুম। প্লাস আই টু এন পাই। যেটা বেসিক্যালি যেটা হ্যাঁ, হয়। এটা হুম এটা আমরা চাইলে মনে রাখতে পারি। হুম ঠিক আছে, আচ্ছা, এইবার যেটা পরীক্ষায় আসে, হ্যাঁ, সেইটা আমরা এবার দেখব যে ক্যালকুলেট, হ্যাঁ, জেনারেল ভ্যালুজ অফ আই টু দি পাওয়ার আই, এটা হুম। পরীক্ষায় মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট। আসে। ঠিক ঠিক। সেই জন্য আমরা এটা করব। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে একটাকে লিখতে হবে যেটা নিচে থাকবে, সেইটাকে আমাকে লিখতে হবে হুম পোলার ফর্মে, আর উপরেরটাকে হুম। যাই আছে, দেখো আইটাকে তাহলে আমরা লিখতে পারি যে ফর্মটা থাকুক ইএক্সপি অফ, পোলারে লিখবো। হুম। হ্যাঁ, আই ঠিক। পাই, হাই। হুম। আই কস। পাই। তাহলে আই টু দি পাওয়ার আই যেটা হয় সেটা আমরা কি জানি যে লগ অফ ই টু দি পাওয়ার, সেখানে এক্সপোনেনশিয়াল আই পাই। হ্যাঁ, ফর্মটা কি ছিল, ইএক্সপি অফ ইএক্সপি অফ যে আই ইন্টু লগ অফ আই, এটা ঠিক তো? তাহলে ইএক্সপি অফ আই ইন্টু, আচ্ছা, এই লগ আইটাকে আমরা লিখতে পারি আই পাই প্লাস আই টু এন পাই। হুম ঠিক, লগ হুম আই সমান কত, লগ আই সমান আই পাই, কারণ এর মডুলাস তো 1, তাহলে আই এর মডুলাস 1 বলে লগ 1টা 0। ঠিক, তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে বসিয়ে দিলে এটা পেয়ে যাচ্ছি মাইনাস পাই, হলো মাইনাস পাই মাইনাস 2n পাই। তার মানে বেসিক্যালি এটা দেখো একটা রিয়েল নাম্বার, তাহলে হুম মাইনাস, হুম। হ্যাঁ, 2n প্লাস 1 পাই, যেখানে n বিলংস টু
জেড। আচ্ছা, ওইখানে প্রথমে যে আই সমান লিখেছো হ্যাঁ এক্সপোনেনশিয়াল অফ আই পাই, হ্যাঁ, তো ওই জায়গাটা আই পাই বাই 2 না? আই পাই কত? বাই, 2? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক, ওটা -1 এর জন্য আই পাই নাই না, হতো। সেটাই হ্যাঁ সেটাই করছি। হ্যাঁ, তাহলে এখানে পাই বাই 2, এখানেও তাহলে পাই বাই 2, তাহলে এখানে যেটা আসবে আমার, এখানে 4 চলে আসবে তাহলে। 4 আসবে একটা, হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, ঠিক। ঠিক বলেছো। তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, তো তাহলে -4 and +1, হ্যাঁ ওকে হুম ওকে, হুম, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটাও তাহলে সহজে সবাই বুঝতে পারছে। আই টু দি পাওয়ার, এইভাবে আমরা তাহলে ক্যালকুলেশন গুলো করব, ঠিক না? হুম, এছাড়া আচ্ছা, পরের ক্লাসে আলোচনা করা হবেই এই সংক্রান্ত, হুম হুম, আচ্ছা তাহলে যেহেতু পরের আমাদের ক্লাসটা বাকি থাকছে। থাকলো এখন ট্রিগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, সাইন কস ট্যান যেগুলো আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন, হ্যাঁ সাইন কস, আর একটা ট্যান হচ্ছে আছে, ইনভার্স, ক্যাপিটাল ট্যান, এদের ইনভার্স, আর একটা হাইপারবোলিক। হাইপারবোলিক আছে, রাইট, হ্যাঁ, হাইপারবোলিকটা আছে। এই তিনটে তাহলে আমরা পরের দিন আলোচনা করব, আমার মনে হয় একদিন আর দরকার, আমার চার মনে হচ্ছে দিন আরো দুটো ক্লাস দরকার, আরো দুটো আরো ক্লাস দুটো ক্লাস দরকার। দরকার। হ্যাঁ আজকে যা হলো এখানে মোটামুটি 2 ঘন্টা চলে গেছে, প্লাস হুম, ট্রিগোনোমেট্রিক ইনভার্স আর হাইপারবোলিক খুব একটা শর্ট কিন্তু না, অনেকটাই না আলোচনা করতে শর্ট হবে, নয়, শর্ট নয়, অনেকটাই আছে কিন্তু। ট্রিগোনোমেট্রিকটা থেকে হাইপারবোলিকের বের করার টেকনিক হাইব্রিড, গুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, খুব একটা ইজিলি মানে হ্যাঁ নেক্সট ক্লাসেই করলে হবে না, হ্যাঁ তারপর হ্যাঁ, কিছু প্রবলেম করতে চাই, হুম আমার মনে হুম করি হুম, আর দুটো ক্লাস আর দুটো ক্লাস দরকার। নেব, আমাদের যেটা ধারণা ছিল তার থেকে আমাদের একটু পিছিয়ে না, যেতে হচ্ছে। কালকে আমাদের কথা হয়েছিল যে যদি খুব একটা প্রবলেম থাকে তাহলে একটা ক্লাস আমরা এক্সটেন্ড করে দেবো কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন অসুবিধা যেটা নেই। মনে হচ্ছে এক্সটেন্ড করতেই হবে, উপায় নেই। হুম হুম, যাই কারণ হোক, খুব সংক্ষেপিত করলে থিওরাম ক্লিয়ার না থাকলে অঙ্ক করতে হবে না, সে থিওরাম ক্লিয়ার লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিওরাম গুলো লাগবে হুম, অবশ্যই। ঠিক তো আছে তাহলে ট্রিগোনোমেট্রিক, এখানেই। অসুবিধা নেই, হ্যাঁ, হুম ট্রিগোনোমেট্রিক ইনভার্স হাইপারবোলিক নেক্সট ক্লাসেও, হুম, আর যারা অসুবিধা নেই। দেখছো, হ্যাঁ তাদেরকে বলি যে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, শেয়ার করো আরো। ভালো করে সাবস্ক্রাইব করো, আর যারা যারা করোনি তারা করবে, আর শেয়ার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ শেয়ার না করলে ভিউয়ার্স বাড়বে না। হুম হুম, ঠিক। হুম, আর সাবস্ক্রাইবার আমাদের খুব দরকার। আর তোমাদের আরেকটা রিকোয়েস্ট আছে যে ভিডিওগুলো তোমরা কেটে কেটে না দেখে একটু কমপক্ষে 15-20 মিনিট ধরে তো অন্তত দেখো, হুম, যে টানা যেন। কাট কাট করে দেখলে কি হয়, মানে বুঝতে প্রবলেম হবে, হুম, কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করা, এবার সেখানে যদি কাট করে দেখে সত্যি প্রবলেম হবে হ্যাঁ সেটাই। যদি পুরোটা ক্লিয়ার লাগে। আর আমরা তো প্রোভাইড করছি সেখানে, যতই ওই হুম, পিডিএফ দিই না কেন, ক্লাসের বোঝানোটা ভিডিও দেখে বোঝা আর এমনি পিডিএফ থেকে কোনো একটা পার্থক্য, অনেকটাই পার্থক্য। হ্যাঁ, এটাই আর বুঝতে হবে তো। আর আর হুম এই ভিডিওটা দেখার সময় নিশ্চয় খাতা পেন নিয়ে তোমরা বসবে, যে এই ক্যালকুলেশন গুলো নিজেরা হুম হুম, করবে। ঠিক, হ্যাঁ, কারণ আমরা যে এটা ঠিক। বোর্ডে করছি দেখো আমাদের কিন্তু মাঝে হুম মধ্যে ভুল হয়ে যাচ্ছে। হুম, তো আমারও খাতা থাকছে পাশে, হ্যাঁ, আমি নোট করছি, অসুবিধা নেই, সেটাই, খাতা তো না ভুল দেখলে কিন্তু প্রবলেম এটা সবারই হতে পারে, সেই জন্য হবেই। আহ, আমি আর চাইবো যে তোমরা এটা খাতা অন্য, পেন। হুম, বলো একদম, বলো। আর অন্যান্য সাবজেক্টের যে ক্লাস থাকে সেটা আমি দেখেছি অনেক এক্সামে বসে সেখানে, যে অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একটা ডেফিনেশন থাকতে পারে, বা কোনো একটা বিক্রিয়ার থেকে কি উৎপন্ন হয়, যেমন কেমিস্ট্রিতে করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাকে খাতা পেন না নিয়ে বসে শুধু দেখলে কিন্তু হবে না, যেহেতু তো ম্যাথামেটিক্স, তো আমাকে কিন্তু করতেই হবে, হুম, তো খাতা পেন থাকলে আমার মনে করি সুবিধা হয়। সেটাই, ঠিক আছে, শেয়ারটা করতে কিন্তু ভুলবে না তোমরা, তোমাদের নিজস্ব ফেসবুক পেজে নিজের যেটা আছে প্রোফাইল, সেখানে গিয়ে ভিডিওর লিঙ্কটা একবার দিয়ে দাও, হুম, ঠিক না? তাহলেই তো অনেকের কাছে পৌঁছে যাবে জিনিসটা। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন করে যাও, ওখানে আমরা পিডিএফ তো দিচ্ছি, আরো হুম। বিশেষ বিশেষ আলোচনা ওখানে কিন্তু হবে। আর যারা লাইভ ক্লাস করতে পারছেন তারা চেষ্টা করবে, ভিডিওটা পরে থাকবে তো হুম দেখে হুম নেওয়া সেখান থেকে, হুম হুম হুম, আর এসব এর তো পরে, পিডিএফ তোমরা এর পরের দিন পেয়ে আমরা যাচ্ছ। ইউটিউবে পুরোটা লাইভ দেবো। হুম হুম, হুম এটা করলে সুবিধা হবে। হুম, ঠিক আছে তাহলে, হ্যাঁ। ওকে রেখে দিই আজকে।